বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসটা আমরা পরিপূর্ণভাবে শেষ করতে পারিনি, কিছু স্লাইড বাকি ছিল। আজকে আমরা গত ক্লাসের বাকি অংশটা আলোচনা করব প্রথমে, তারপর আমরা পরবর্তী পার্টে যাব। এই পার্টে আমরা মনোরোগবিদ্যা নিয়ে আলোচনা করতেছিলাম। মনোরোগবিদ্যার গুরুত্বপূর্ণ কিছু মেডিসিন আলোচনা করা হয়েছে, আজকে আরও কিছু মেডিসিন আলোচনা করা হবে। গত ক্লাসটা কি সবাই ভালোভাবে দেখছিলেন বা সবাই আয়ত্ত করার চেষ্টা করছিলেন? ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যদি ভালোভাবে আয়ত্ত করেন তাহলে কিন্তু আপনার প্র্যাকটিসে অনেক কাজে আসবে, কারণ এগুলো হলো সবচেয়ে বেশি ব্যবহৃত মেডিসিন। আর এগুলো যদি একবারে সূক্ষ্ম পার্থক্যগুলো না বুঝেন বা না পারেন তাহলে কিন্তু রোগীকে সঠিক ওষুধটা দিতে পারবেন না। তাই এই সূক্ষ্ম পার্থক্যগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। সরিনাম সরিনামের রোগীরা হয় আশাহত, সব কিছুতে নেতিবাচক চিন্তা করে। সরিনামের রোগীরা সবসময় আশাহত থাকে, মানে তারা কোনো আশা করতে পারে না, মানে আশা করলে সেটা তাদের পূরণ হয় না। তারা সব কিছুতে নেতিবাচক চিন্তা করে, ইতিবাচক কোনো কিছু চিন্তা করতে পারে না। তারা যা চিন্তা করে সবই নেতিবাচক। একই কোনো রোগ, ফ্লু বা করোনায় আক্রান্ত হওয়ার পর মানসিকভাবে দুর্বল হয়ে গেলে, আশাহত হলে, বেঁচে থাকার কোনো আলো দেখতে না পেলে, সেই সাথে প্রচণ্ড দুর্বলতা এবং প্রচণ্ড ক্ষুধামন্দা দেখা দিলে সরিনাম খুব ভালো কাজ করে। একোয়ের যে কোনো রোগ, ধরেন কেউ টাইফয়েডে আক্রান্ত হয়েছে, আক্রান্ত হওয়ার পর সে টাইফয়েড থেকে ভালো হয়েছে, 14 দিন 15 দিন বা 1 মাস পর ভালো হয়েছে, ভালো হওয়ার পর থেকে তার মানসিকভাবে প্রচণ্ড দুর্বলতা দেখা দিয়েছে, সে এখন বেঁচে থাকতে তার মন চায় না, সে আশাহত, সেই সাথে তার প্রচণ্ড ক্ষুধামন্দাও দেখা দিছে। তখন তাকে সরিনাম দেওয়া হলে সে শারীরিক এবং মানসিকভাবে তার সমস্যাগুলো দূর হয়ে যাবে। একোয়েট রোগের পর সরিনামের রোগীদের মধ্যে একসাথে শারীরিক ও মানসিক দুর্বলতা দেখা দেয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা। সরিনামের রোগীদের একোয়েট রোগের পর শারীরিক এবং মানসিক দুর্বলতা একই সাথে দেখা দেয়। আচ্ছা, কেউ বলতে পারবেন একোয়েট রোগ বা জৈব তরল অতিরিক্ত নিঃসরণের ফলে যদি কারো মানসিক অবসন্নতা বা মানসিক দুর্বলতা দেখা দেয় তাহলে কোন ওষুধ হবে? চায়না হবে স্যার। আর কেউ বলেন, আপনার কাছে একজন রুগী আসলো, যে বলল যে আমার জ্বর হয়েছিল, জ্বরে প্রচুর বমি হয়েছে, এখন জ্বর ভালো হয়ে গেছে, বমিও ভালো হয়ে গেছে, কিন্তু এখন আমি মানসিকভাবে একবারে অবসন্ন, কোনো কিছু চিন্তা করতে পারি না, কোনো কিছুতে মনোযোগ দিতে পারি না, মানে মানসিকভাবে প্রচণ্ড দুর্বলতায় ভুগতেছি। এই রুগীকে আপনি কী ওষুধ দিবেন? ওমর ফারুক ভাই যেটা বলছেন, চায়নার রোগীদের একোয়েট রোগ বা অতিরিক্ত জৈব তরল নিঃসরণের ফলে তাদের মানসিক অবসন্নতা বা মানসিক দুর্বলতা দেখা দেয়। আচ্ছা, এখন যদি তার শারীরিক দুর্বলতা বা শারীরিক অবসন্নতা দেখা দেয় তাহলে কোন মেডিসিন হবে? কারো শরীরে থেকে অতিরিক্ত ব্লিডিং হয়েছে, এটা যে কোনো কারণে হতে পারে, এটা পাইলসের কারণে হতে পারে, বা তার নাক থেকে প্রচুর ব্লিডিং হয়েছে, হওয়ার পর তার শারীরিকভাবে প্রচণ্ড দুর্বলতা দেখা দিছে, প্রচণ্ড অবসন্ন ভাব দেখা দিচ্ছে, তার জন্য কি মেডিসিন হবে? এগুলো কিন্তু আমাদের ক্লাসে অনেকবার আলোচনা হয়েছে। কেউ বলতে পারতেছেন না? ক্লাসগুলো সবাই ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করেন, এগুলো কিন্তু আপনার প্র্যাকটিসে কাজে লাগবে। আমি যেগুলো পড়াইতেছি এগুলো কিন্তু কোনো ম্যাথামেটিক্যাল ধরে ধরে পড়ানো হইতেছে না, যে এগুলো আপনি কবে কাজে আসবে না আসবে ঠিক নেই। এগুলো সব যারা প্র্যাকটিস করে, ক্লিনিকে যারা প্রচুর ব্যবহার করে, ওই সব কথাগুলোই এখানে আলোচনা করা হইতেছে, ওনাদের ক্লিনিক্যাল টিপসগুলো আলোচনা করা হইতেছে, যেগুলো আপনার প্র্যাকটিসে সবসময় কাজে লাগবে। একোয়েট রোগ বা অতিরিক্ত জৈব তরল নিঃসরণের ফলে যদি শারীরিক দুর্বলতা এবং শারীরিক অবসন্নতা দেখা দেয় তাহলে তার ওষুধ হবে ফসফরিক অ্যাসিড। আর যদি মানসিক অবসন্নতা বা মানসিক দুর্বলতা দেখা দেয় তাহলে ওষুধ হবে চায়না। আর যদি একই সাথে দুইটা দেখা দেয়, শারীরিক দুর্বলতা দেখা দেয়, মানসিক দুর্বলতা দেখা দেয়, তাহলে ওষুধ হবে সরিনাম।
ঠিক আছে, বুঝতে পারছেন তো সবাই? জি স্যার। হ্যাঁ, একজন বলেন তো কি বুঝছেন? যদি জৈব তরল ক্ষরণ হওয়ার কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে সেক্ষেত্রে অ্যাসিড ফস। আর যদি মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে তাহলে চায় না। আর যদি শারীরিক ও মানসিক উভয় দিক দিয়ে দুর্বল হয়ে পড়ে তাহলে সুরিনাম। হ্যাঁ, সবাই বুঝতে পারছেন তো? অনেক সুন্দর করে বলছেন ফারুক ভাই। আশা করি সবাই বুঝতে পারছেন। আর এই কথাটা একবারে সহজভাবে সবাই মনে রাখেন, দেখবেন প্র্যাকটিসে অনেক কাজে লাগবে। ডক্টর এন এম চৌধুরী বলেন, সুরিনামের এমন দুইটি লক্ষণ রয়েছে যার বিপরীত পেলে সুরিনাম প্রয়োগ করা যাবে না। 1 নাম্বার, রুগী যদি গরম কাতর হয় তাহলে সুরিনাম প্রয়োগ করা যাবে না। আমরা সবাই জানি সুরিনামের রুগীরা অত্যন্ত শীত কাতর হয়। এখন রুগী যদি গরম কাতর হয় তাহলে কিন্তু সুরিনাম দেওয়া যাবে না, কারণ সুরিনামের রুগীরা হয় শীত কাতর। 2 নাম্বার হলো, স্রাব যদি দুর্গন্ধযুক্ত না হয় তাহলে সুরিনাম প্রয়োগ করা যাবে না। আমরা সবাই জানি যে সুরিনামের সকল স্রাব অত্যন্ত দুর্গন্ধযুক্ত হয়। এটা কিন্তু আমার কোনো কথা না, এটা ডাক্তার এন এম চৌধুরীর কথা। যদি কোনো রুগীর অন্যান্য লক্ষণগুলো সুরিনামকে কাভার করে, কিন্তু দেখা গেল যে রুগী গরম কাতর এবং তার যে স্রাবগুলো নির্গত হইতেছে, যেমন তার লালা হোক, তার বমি হোক, বা তার অন্য যে কোনো স্রাব হোক, যদি দুর্গন্ধযুক্ত না হয় তাহলে সুরিনাম প্রয়োগ করা যাবে না। কারণ এই দুইটা হলো সুরিনামের কন্ট্রাডিকশন লক্ষণ, গরম কাতর হওয়া এবং স্রাব দুর্গন্ধযুক্ত না হওয়া। তো অবশ্যই সুরিনামের রুগীরা শীতকাতর হবে এবং তাদের স্রাব দুর্গন্ধযুক্ত হবে। সুরিনামের রুগীরা জ্বর বাতাসের প্রতি অত্যন্ত অনুভূতিপ্রবণ। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সময় এবং এর কয়েকদিন আগে থেকে তাদের মধ্যে অস্থিরতা দেখা দেয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। সুরিনামের রুগীরা জ্বর বাতাসের প্রতি অত্যন্ত অনুভূতিপ্রবণ। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সময় এবং এর কয়েকদিন আগে থেকে তাদের মধ্যে অস্থিরতা দেখা দেয়। যেমন 3-4 দিন পরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হবে বা হবে, এর 3-4 দিন আগে থেকে তার মধ্যে একটা অস্থিরতা দেখা দেয়। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সময় এবং পূর্বে অস্থিরতা বৃদ্ধি পায়। এর প্রধান ওষুধগুলো হলো ফসফরাস, সুরিনাম, নেট্টামকার্প, রোটোডেন্ড্রন। ফসফরাস, সুরিনাম, নেট্টামকার্প, রোটোডেন্ড্রন, এই 4টা ওষুধের রোগীদের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সময় এবং পূর্বে অস্থিরতা দেখা দেয়। কিন্তু সুরিনামের ক্ষেত্রে মনে রাখতে হবে যে এদের ঝড়বিদ্যুৎ পূর্ণ ঝড় বৃষ্টির কয়েকদিন আগে থেকে তাদের মধ্যে একটা অস্থিরতা দেখা দেয়। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সময় ও পূর্বে ভালো লাগা বা খারাপ লাগা বৃদ্ধি পাওয়ার প্রধান দুটি ওষুধ হলো কার্সিনোসিন, সিপিয়া। কার্সিনোসিন, সিপিয়া, এই দুইটা ওষুধে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সময়ে ও পূর্বে তাদের ভালো লাগতে পারে বা খারাপও লাগতে পারে। তাদের মধ্যে এই দুইটা লক্ষণই পাওয়া যায়। ক্লিনিক্যাল টিপস: সুরিনামের রোগীদের খিঁচুনি বা মৃগী রোগের আগের দিন বা পূর্বে তাদের এনার্জি খুব বেশি থাকে। সুরিনামের রোগীদের খিঁচুনি বা মৃগী রোগের আগের দিন বা পূর্বে তাদের এনার্জি খুব বেশি থাকে। যেমন আগামীকাল তার খিঁচুনি দেখা দেওয়ার সম্ভাবনা আছে, তাহলে আজকে তার শরীরে প্রচুর শক্তি থাকবে, তার এনার্জি খুব বেশি থাকবে। তারা বলবে যে আমার যেদিন খিঁচুনি দেখা দেয় এর আগের দিন আমার শরীরে প্রচুর এনার্জি দেখা দেয়। তাদের জন্য কিন্তু সুরিনাম খুব ভালো কাজ করবে। এলএনস্কি নোটে লেখা আছে, সুরিনাম ফিলস আনইউজুয়ালি ওয়েল ডে বিফোর অ্যাটাক। মনে রাখতে হবে একুইড রোগের পর সুরিনামের 30 শক্তি ভালো কাজ করে। যেমন কারো একুইড রোগের পর প্রচণ্ড ক্ষুধামন্দ দেখা দিল, শারীরিক এবং মানসিক দুর্বলতা দেখা দিল, তাদেরকে যদি আমরা সুরিনাম দিই তাহলে 30 শক্তির ওষুধটা দিলে এটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। এটা বিভিন্ন ডাক্তাররা প্রয়োগ করে দেখছেন যে কোন শক্তিটা ভালো কাজ করে। তাদের মতে সুরিনামের 30 শক্তিটা ওই ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। অ্যামব্রাগেসিয়া। অ্যামব্রাগেসিয়া হলো নেপটামিউর এবং ফসফরিক অ্যাসিডের সংমিশ্রণ। অর্থাৎ অ্যামব্রাগেসিয়াতে নেপটামিউর এবং ফসফরিক অ্যাসিডের মিশ্রণ রয়েছে। যেমন অ্যামব্রাগেসিয়ার রোগীরা নেপটামিউরের মতো একা থাকতে চায়, মিউজিকে কান্না আসে, অতীতের বিষয় নিয়ে পড়ে থাকে, আবার ফসফরিক অ্যাসিডের মতো উদাসীন, জীবনের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলে। অ্যামব্রাগেসিয়ার রোগীরা 20-30 বছর বয়সী, শারীরিক ও মানসিকভাবে অতিরিক্ত কাজ করে, মানে তারা
অল্প বয়সে শারীরিক এবং মানসিক প্রচুর কাজ করে, এমনকি তাদের কোনো ছুটির দিন থাকে না। তারা দিনরাত সারাদিনই কাজ করে, তাদের কোনো ছুটির দিন নেই, শুক্রবারও ছুটি নেই, মানে পুরা সপ্তাহে তারা কাজ করে। কিন্তু যখন তাদের বয়স 40 হয় তখন তারা শারীরিকভাবে এবং মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে। 40 বছর বয়সে তাদের কাছে মনে হয় 60-70 বছরের নেই, মানে 40 বছর বয়সে তারা একবারে ভেঙে পড়ে, তাদের কাছে মনে হয় তাদের বয়স যেন 60-70 বছর হয়ে গেছে, কিন্তু বয়স মাত্র 40। তারা অল্প বয়সে প্রচুর পরিশ্রম করে 40 বছরে যখন আসে তখন তাদের মধ্যে শারীরিক এবং মানসিক প্রচণ্ড ক্লান্তি দেখা দেয়। তাদের কাছে এই বয়সটা মনে হয় 60-70 বছর হয়ে গেছে। এই বয়সে তারা নেটটা মিউরের মতো অতীত নিয়ে চিন্তা করে, আবার ভবিষ্যৎ নিয়ে ফসফরিক অ্যাসিড নিয়ে চিন্তা করে। এখন তারা অনিদ্রায় ও কম্পন রোগে ভোগে। 40 বছরের আইসা তারা নেটটা মিউরের মতো অতীত নিয়ে পড়ে থাকে, আবার ফসফরিক অ্যাসিডের নেয় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, যে ভবিষ্যতে সে কী করবে, তার কী হবে না হবে, এইসব বিষয় নিয়ে চিন্তা করে। এর ফলে তার মধ্যে অনিদ্রা দেখা দেয় এবং শরীরে এক ধরনের কম্পন দেখা দেয়। মানুষের সামনে তাদের সমস্যা বৃদ্ধি পায়, এটি অ্যামব্রাগেসিয়ার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। মানে মানুষের সামনে গেলে তাদের সমস্যাগুলো বৃদ্ধি পায়। এটা ক্লিনিক্যাল টিপস। মানুষের সামনে বা কেউ তাকিয়ে থাকা অবস্থায় লিখতে গেলে যদি হাত কাঁপে তাহলে অ্যামব্রাগেসিয়া ভালো কাজ করে। খুব গুরুত্বপূর্ণ একটা ক্লিনিক্যাল টিপস। এমন অনেক পেশেন্ট পাবেন বা অনেক নিজেদের মধ্যে এমন লক্ষণ পাবেন যে মানুষের সামনে বা কেউ যদি তাকিয়ে থাকে তখন লিখতে গেলে হাত কাঁপে। এটা অ্যামব্রাগেসিয়ার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। আর একটা ক্লিনিক্যাল টিপস, যার পরিবারের অনেক সদস্য মারা গেছে এবং অনেক সদস্য মারাত্মক রোগে আক্রান্ত, যেমন বাবা মারা গেছে, কিছুদিন পর মা মারা গেছে, ভাই ক্যান্সারে আক্রান্ত এবং বোন মারাত্মক রোগে আক্রান্ত, তাদের ক্ষেত্রে অ্যামব্রাগেসিয়া ভালো কাজ করে। যদি আপনার কাছে এমন কোনো পেশেন্ট আসে যে তার ফ্যামিলির অধিকাংশ সদস্যই মারা গেছে বা কঠিন রোগে আক্রান্ত, যেমন তার বাবা মা মারা গেছে, এখন তার ভাই বাচ্চা আছে কিন্তু সে ক্যান্সার আক্রান্ত, তার বোন বাচ্চা আছে কিন্তু বোনও বড় কোনো রোগে আক্রান্ত, এখন তো সে একটা ভয় আছে যে আমারও যে কোনো সময় একটা বড় রোগ হবে বা আমিও মারা যাব। এই ধরনের রোগীদের ক্ষেত্রে অ্যামব্রাগেসিয়া খুব ভালো কাজ করবে। ল্যাকিসিসের রোগীরা হয় বাচাল, তারা কথা বলার সময় এক বিষয় থেকে অন্য বিষয়ে চলে যায়, তারা হয় খুবই সন্দেহপ্রবণ, হিংসুটে। এই সকল লক্ষণের সাথে ল্যাকিসিসের রোগীদের যৌন ইচ্ছা খুব বেশি থাকে। ল্যাকিসিসের রোগীরা হয় বাচাল প্রকৃতির, তারা এক বিষয় থেকে অন্য বিষয়ে চলে যায়, তারা হয় খুবই সন্দেহপ্রবণ, হিংসুটে এবং এই সকল লক্ষণের সাথে তাদের যৌন ইচ্ছা খুব বেশি থাকে। তারা হয় ধার্মিক, তারা মনে করে তারা অদৃশ্য কোনো শক্তি দ্বারা নিয়ন্ত্রিত এবং তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ। তারা হয় প্রতিশোধ পরায়ণ, দুঃখ কষ্ট বা হিংসার ফলে তাদের রোগ শুরু হয়। যদি সে কোনো কারণে কষ্ট পায় বা দুঃখ পায় বা কারো প্রতি হিংসা করে, এর ফলে তাদের রোগগুলো শুরু হয়। তারা সাপকে খুব ভয় পায় এবং সাপের ও নিজের মৃত্যুর স্বপ্ন দেখে। মানসিক সমস্যায় কিছু অর্গানোপ্যাথিক ওষুধের ব্যবহার। আমরা জানি মানসিক সমস্যায় পলিক্যাটস ওষুধগুলো কাজ করতে কিছুটা সময় নেয়, কিন্তু মানসিক সমস্যায় অর্গানোপ্যাথিক ওষুধ প্রয়োগ করা হলে দ্রুত রেজাল্ট পাওয়া যায়। আপনি যে কোনো মানসিক সমস্যার রোগীদেরকে যদি আপনি পলিক্যাটস ওষুধ দেন, এটা দেখবেন যে কাজ করতে অনেক সময় লাগে। আমরা গত ক্লাস যেমন পলিক্যাটস ওষুধ হলো যেমন ল্যাকেসিস, ন্যাটামিওর, অরামেট, যেগুলা প্রুভ করা হয়েছে খুব ভালোভাবে, এগুলো আর কি মানে ধাতুগত ওষুধ বা পলিক্যাটস ওষুধ। আর অর্গানোপ্যাথিক ওষুধ হলো যে ওষুধগুলা অর্গান থেকে তৈরি করা হয়েছে বা যে সকল ওষুধের মাদার টিংচারগুলো বেশি ব্যবহার হয়। এটা নিয়ে আরেকটু বিস্তারিতভাবে ইনশাল্লাহ আমরা আলোচনা করবো পরে। ঠিক আছে। অর্গানোপ্যাথিক ওষুধগুলো সাধারণত এটা মনে রাখেন এখন যে অর্গানোপ্যাথিক ওষুধগুলো লো পটেন্সিতে ব্যবহার হয়, এগুলো শক্তিগত ওষুধ তেমন একটা ব্যবহার হয় না। যেমন মাদার টিংচার 6, এটা হলো হাইস্ট ব্যবহার হয়। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যে অরামেট প্রয়োগ করলে দেখা যায় যে এটা কাজ শুরু হইতে অনেক সময় লাগে। এই জন্য বলা হয়েছে যে যদি কোনো রোগীর মানসিক সমস্যা নিয়ে আসে আর যদি তার জন্য খুব দ্রুত রেজাল্ট দরকার হয়, যে এখনই সে খুব মানসিক বিষণ্ণতায় ভুগতেছে, এখন তাকে যদি আপনি কোনো অর্গানোপ্যাথিক ওষুধ দেন তাহলে কিন্তু তার
দ্রুত তার মানসিক সমস্যাগুলো কমায় নিয়ে আসা যাবে। তারপর আপনি পলিক্যাটস মেডিসিন দেন, দিলে সে স্থায়ীভাবে আরোগ্য হবে। কারণ পলিক্যাটস ওষুধগুলো কাজ করতে একটু সময় নেবে, কিন্তু সে স্থায়ীভাবে আরোগ্য করবে। আর অর্গানোপ্যাথিক ওষুধগুলো কিন্তু স্থায়ীভাবে আরোগ্য করবে না। আমরা কোর্সের প্রথম দিকে বলছিলাম যে অর্গানোপ্যাথিক ওষুধগুলো 40-50% রোগীকে আরোগ্য করে, কিন্তু এর বেশি করতে পারে না। তখন পলিক্যাটস ওষুধ দিলে এটা সম্পূর্ণ আরোগ্য হয়, আর এটা স্থায়ী হয়। ইন্ডিগো টিংটোরিয়া মানসিক সমস্যার প্রথম অর্গানোপ্যাথিক ওষুধটি হলো ইন্ডিগো টিংটোরিয়া। যারা মানসিক সমস্যার কারণে অ্যালোপ্যাথিক ওষুধ খায় তাদেরকে ইন্ডিগো টিংটোরিয়া দেওয়া হলে তাদের মানসিক সমস্যার অ্যালোপ্যাথিক ওষুধ থেকে দূরে রাখা যায়, বা মানসিক সমস্যার অ্যালোপ্যাথিক ওষুধ বাদ দেওয়ার ক্ষেত্রে ইন্ডিগো টিংটোরিয়া ভালো কাজ করে। অনেকেই কিন্তু মানসিক সমস্যার কারণে তারা কিছু অ্যালোপ্যাথিক ওষুধ খায় বা মাথা ঠান্ডা রাখার ওষুধ খায়। তাদেরকে যদি ইন্ডিগো টিংটোরিয়া দেওয়া হয় তাহলে তাদের মানসিক সমস্যার জন্য তারা যে অ্যালোপ্যাথিক ওষুধ খেতেছে সেটা বন্ধ করা যায়। রোগীকে বলে দিতে হবে যে আপনি আপনার মানসিক সমস্যার জন্য ওই ওষুধটা খাবেন না, আপনি আবার এই ওষুধটা খাবেন। যেমন ইন্ডিগো টিংটোরিয়া দিলেন, দিয়ে বললেন যে আপনি এই ওষুধটা খাবেন, আপনার মানসিক সমস্যার জন্য যে ওষুধটা খাইতেছেন এটা খাওয়া লাগবে না। আর অর্গানোপ্যাথিক ওষুধের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যদি অর্গানোপ্যাথিক ওষুধটা দেন তাহলে দেখা যাবে যে অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ার কারণে তার মধ্যে যে লক্ষণগুলো চাপা পড়ছে ওই লক্ষণগুলো ফুটে উঠবে, রুগীও আরাম পাবে, আর রুগী থেকে মূল লক্ষণগুলো চলে আসবে। তখন আমরা ওই লক্ষণগুলো বিবেচনা করে রুগীকে সঠিক পলিক্যাটস মেডিসিনটা দিতে পারবো। যারা পার্কিনসন ডিজিজ, মোটর নিউরন ডিজিজ, প্যারালাইসিস, সাইটিকা বা মাইগ্রেনের সাথে বিষণ্ণতায় ভুগছে, অর্থাৎ স্নায়বিক সমস্যার সাথে বিষণ্ণতা দেখা দিলে ইন্ডিগো টিংটোরিয়া ভালো কাজ করে। স্নায়বিক সমস্যার সাথে যদি কেউ মানসিক সমস্যায় ভুগে তাহলে তার জন্য ইন্ডিগো টিংটোরিয়া ভালো কাজ করে। বারবিনা অফিসিনালিস, যারা মানসিক কষ্টের কারণে অ্যালোপ্যাথিক ওষুধ খায় তাদেরকে অ্যালোপ্যাথিক ওষুধ থেকে দূরে রাখতে বারবিনা অফিসিনালিস ভালো কাজ করে। তারা মানসিকভাবে দুর্বলতা অনুভব করে, মানে তারা বলে যে আমার মানসিক শক্তি নাই, আমি মানসিকভাবে দুর্বল। তারা যদি মানসিক কষ্টের কারণে কোনো অ্যালোপ্যাথিক ওষুধ খায় তাদেরকে এই অ্যালোপ্যাথিক ওষুধ বাদ দিয়ে বারবিনা অফিসিনালিস দিলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। আলফা আলফা, যদি বিষণ্ণতার সাথে ক্ষুধামন্দা দেখা দেয় কিন্তু রোগীর মধ্যে মিষ্টি এবং চকলেট খাওয়ার প্রবল ইচ্ছা দেখা দেয় তাহলে আলফা আলফা ভালো কাজ করে। যদি বিষণ্ণতার সাথে ক্ষুধামন্দা দেখা দেয় কিন্তু রোগীর মধ্যে মিষ্টি এবং চকলেট খাওয়ার প্রবল ইচ্ছা দেখা দেয় তাহলে আলফা আলফা ভালো কাজ করে। তাদের ঘুমের মারাত্মক সমস্যা থাকে। টেনাসিটাম ভালগার, রোগীর মধ্যে যদি অর্ধেক বেঁচে থাকার এবং অর্ধেক মরে যাওয়ার অনুভূতি দেখা দেয় তাহলে টেনাসিটাম ভালগার ভালো কাজ করে। রোগী যদি বলে যে আমার একবার মন চায় মরে যেতে, আবার মন চায় বেঁচে থাকতে, অর্থাৎ অর্ধেক বেঁচে থাকার এবং অর্ধেক মরে যাওয়ার অনুভূতি দেখা দিলে টেনাসিটাম ভালগার ভালো কাজ করে। তাদের গ্যাস্ট্রিকের সমস্যা অনেকটা নাক্স ভূমিকার মতো। ক্লিনিক্যাল টিপস, যদি ব্যক্তির বুদ্ধি, স্মৃতি এবং ব্যক্তিত্ব লোপ পায়, ব্রমি ভালো কাজ করে, বা ব্যাকোপা মুনিয়েরা ভালো কাজ করে। যদি কোনো ব্যক্তির বুদ্ধিশক্তি কমে যায়, স্মৃতিশক্তি কমে যায়, ব্যক্তির ব্যক্তিত্ব লোপ পায়, তাহলে ব্রমি বা ব্যাকোপা মুনিয়ারা ভালো কাজ করে। এখন আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করব। এর আগে যে আলোচনাটা হয়েছে এটা হলো আমাদের গত ক্লাসের। এই ক্লাসে আমরা প্রথমে মনোরোগ বিদ্যা নিয়ে আলোচনা করব, পরে আমাদের থাইরয়েডের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে। দুশ্চিন্তা, দুঃখ, হতাশা, ভয় এবং আতঙ্ক, অবিচার, রাগ প্রকাশ করুক বা না করুক, অপরাধবোধ, অসন্তুষ্টি, আমি সুখী নই, অপরিপূর্ণতা, মানসিক আঘাত, অসুখী, ক্ষোভ এবং অপমান, এগুলোর কারণে রোগীর মধ্যে কোন ধরনের প্রতিক্রিয়া দেখা দেয় তা জানা খুবই গুরুত্বপূর্ণ। মানসিক রোগীদের চিকিৎসা করার ক্ষেত্রে এই সকল কারণে তার মধ্যে কি প্রতিক্রিয়া দেখা দিচ্ছে সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা গত ক্লাসে কয়েকটা কেস নিয়ে আলোচনা করছিলাম যে একটা মেয়ে স্লোভাকিয়ান, তাকে তার শিক্ষক একটা প্রশ্ন করছিল, প্রশ্ন করার পর সে মেয়েটা সঠিক উত্তর দিছে, কিন্তু দিছে তার মাতৃভাষায়,
এই জন্য শিক্ষক তাকে প্রচণ্ড বকাবকি করে, তার সাথে খুব খারাপ ব্যবহার করে। এই খারাপ ব্যবহার কারণে সে আর স্কুলে যায়নি। তাকে কিন্তু অন্যান্য হোমিওপ্যাথিক ডাক্তাররা তার কষ্টের কারণে বা দুঃখের কারণে তাকে ন্যাট্টামিউরিগনেশিয়া দেয়, কিন্তু জানতে চায় না যে তার মধ্যে কী প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। তাকে যে অপমান করা হয়েছে, তাকে যে বকাবকি করা হয়েছে, এর কারণে তার মধ্যে কী প্রতিক্রিয়া দেখা দিচ্ছে সেটা জানতে চায় না। এই জন্য এই মেয়েটা আরোগ্য হয়নি। কিন্তু যখন জানতে চাওয়া হয়েছে যে তোমার মধ্যে এই কারণে কী প্রতিক্রিয়া দেখা দিছে, তখন সে বলছে যে আমার প্রতি অবিচার করা হয়েছে। যখন জানতে পারা গেছে যে তার প্রতি অবিচার করা হয়েছে, তখন কিন্তু আমাদের চিকিৎসাটা অনেক সহজ হয়ে গেছে, বা ওই চিকিৎসাটা করা সহজ হয়ে গেছে। আমরা সবাই জানি যে অবিচারের খারাপ প্রভাবে দুইটা ওষুধ ভালো কাজ করে। কী কী মেডিসিন কেউ বলেন তো? অবিচারের খারাপ প্রভাবে দুইটা মেডিসিন ভালো কাজ করে। একটা মনে আছে স্যার, কোষ্টিকাম একটা মনে আছে। আরেকটা বলেন কত ক্লাসে? হ্যাঁ, স্ট্যাফিসেক্রিয়া। তাহলে দেখেন, আপনি 4,500 মেডিসিনের মধ্যে আপনার মাত্র দুইটা মেডিসিনের কথা যদি আপনার মনে থাকে, তাহলে কিন্তু আপনি রোগীকে সঠিক চিকিৎসাটা দিতে পারবেন। এই দুইটা মেডিসিনের মধ্যে পার্থক্য করে আপনি একবারে সহজেই রোগীকে ওষুধ দিতে পারবেন। আপনাকে কোনো র্যাপার্টরি করতে হবে না, কিছুই করতে হবে না। আর আপনি একবার নিশ্চিন্তে ওষুধটা দিতে পারবেন। যদি আপনি জানতে চান যে এই কারণে আপনার মধ্যে কী প্রতিক্রিয়াটা দেখা দিচ্ছে, এটা অবশ্যই জানতে হবে মানসিক রোগীদের চিকিৎসা করার ক্ষেত্রে। আচ্ছা, এই মেয়েটাকে কোন মেডিসিনটা দেওয়া হয়েছিল, কার মনে আছে? হ্যাঁ, তাকে কেন কোষ্টিকাম দেওয়া হয়নি কেউ বলতে পারবেন? সে এটা ব্যক্ত করেনি। কোষ্টিকাম প্রতিবাদ করে। হ্যাঁ, অবিচারের প্রতি তারা প্রতিবাদ করবেই। যে তার প্রতি যদি কোনো অবিচার করা হয়, সেটা প্রতিবাদ করবে, তার সাথে ঝগড়া করবে, প্রয়োজনে মামলা দিবে, যেভাবে হোক সে প্রতিবাদ করবে। কিন্তু স্ট্যাফিসেক্রিয়া প্রতিবাদ করে না। তার প্রতি যদি অন্যায় করা হয়, তারপরেও তার মধ্যে নম্রভদ্রতা সব কিছু বজায় থাকে, সে প্রতিবাদ করে না। দেখেন, একবারে সূক্ষ্ম পার্থক্যের মাধ্যমে ওষুধটা আপনি সিলেকশন করতে পারতেছেন। আচ্ছা, আরেকটা কেস বলছিলাম যে সে হানিমুনে চলে যায়। হানিমুন থেকে আসার পরে সে দেখে যে তার মা মারা গেছে। এর কারণে সে কিছুদিন পরে দুর্বলতায় ভুগে, রক্তাল্পতায় ভুগে। তাকে বিভিন্ন চিকিৎসা দেওয়া হয়, হোমিও চিকিৎসাও দেওয়া হয়। একই কথা যে ওই ডাক্তারও তার থেকে জানতে চায় না যে এই কারণে তার মধ্যে তার এই কষ্টের কারণটা কী, বা এই কারণে তার মধ্যে কী প্রকাশ পেয়েছে, তার অনুভূতিটা জানতে চায়নি। ডাক্তার সুব্রত কুমার ব্যানার্জি কিন্তু তাকে প্রথমেই প্রশ্ন করছে যে এই কারণে তোমার মধ্যে কী প্রকাশ পেয়েছে বা কী লক্ষণ, তুমি কী অনুভব করতেছো? সে বলছিল যে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারিনি। আমার মা আমার জন্য তার সারা জীবন দিয়ে দিছে, তার শখ, তার সুখ সব বিসর্জন দিচ্ছে আমার জন্য। কিন্তু আমার যখন সেবা করার বা তার দায়িত্ব পালন করার সময় হয়েছে, তখন আমি সেটা করতে পারিনি। অর্থাৎ যখন সে অসুস্থ হয়েছে, তখন তো আমার কর্তব্য ছিল যে তার সেবা শুশ্রূষা করা, তার দায়িত্ব পালন করা। তাকে কি মেডিসিন দেওয়া হয়েছিল? হ্যাঁ, জি, সাইক্লামেন। একমাত্র মেডিসিন। সাইক্লামেনের রোগীরা তারা ফিল করে যে তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি। অ্যালেন্স কি নোটে লেখা আছে, এলিমেন্টস ফ্রম ডিউটি নট ডান। খালি এতটুকু মনে রাখবেন, ডিউটি নট ডান, এলিমেন্টস ফ্রম ডিউটি নট ডান। দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারার কারণে অসুস্থতা। একমাত্র মেডিসিন সাইক্লামেন। এমন কোনো রোগী পেলে আপনি একবারে নিশ্চিন্তে চোখ বন্ধ করে সাইক্লামেন দিবেন। যে বলবে যে আমি আমার সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারিনি। আর এটা আপনি জানতে পারবেন যখন আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে আপনার দুশ্চিন্তা বা দুঃখ বা হতাশা বা ভয় ইত্যাদি কারণে আপনার মধ্যে কী প্রকাশ পেয়েছে। যখন এটা জানতে চাইবেন, তখন এটা আপনি পাবেন। যদি না জানতে চান, তাহলে কিন্তু এটা পাবেন না। ধরুন কারো বস নাক্স ভূমিকা, তার বস তাকে সবার সামনে তার সাথে খারাপ ব্যবহার করে, তাকে বকাবকি করে, কিন্তু সে তার প্রতিবাদ করতে পারে না এবং অন্যের কাছেও প্রকাশ করতে পারে না। এমন কিন্তু অনেক বস থাকে যে যারা খুব খারাপ ব্যবহার করে তাদের কর্মচারীদের সাথে, তারা কিন্তু সাধারণত নাক্স ভূমিকার হয়। আমরা বলছিলাম যে নাক্স ভূমিকার রুগীরা কিন্তু খুব সফল থাকে, তারা থাকে যে কোনো প্রতিষ্ঠানের বস বা উপরের লেভেলের। আর তারা তাদের কর্মচারীর সাথে খুব খারাপ ব্যবহার করে, তার বস তার সাথে খুব খারাপ ব্যবহার করে, তাকে বকাবকি করে, কিন্তু সে তার প্রতিবাদ করতে পারে না এবং অন্যের কাছেও সেটা প্রকাশ করতে পারে না যে তার বস তার সাথে যে খারাপ ব্যবহার করে সেটা অন্যের কাছে প্রকাশ করতে পারে না।
সে তার ক্ষোভ এবং কষ্ট নিজের মধ্যে চেপে রাখে। কিছুদিন পর সে আইবিএস, নিষ্ফল মলের ব্যাগ এবং মলের সাথে মিউকাস যাওয়ার সমস্যায় ভোগে। সে যদি দিনের পর দিন এই সমস্যায় বা বমি ভাবে ভুগতে থাকে তাহলে তার জন্য কলচিকাম ভালো কাজ করবে। অর্থাৎ কারো খারাপ ব্যবহারের কারণে যদি কেউ আইবিএস, নিষ্ফল মলের ব্যাগ অর্থাৎ পেটের কোনো সমস্যায় ভোগে, যেমন নিষ্ফল মলের ব্যাগ, আইবিএস, মলের সাথে মিউকাস যাওয়া বা বমি ভাব হওয়া, এই ধরনের সমস্যা যদি সে দীর্ঘদিন ধরে ভুগতে থাকে তাহলে তার জন্য ওষুধ হবে কলচিকাম। কিন্তু যদি এই কারণে রোগীর চুল পড়ে যায়, বুক ধরফর করে, চর্মের সমস্যা, যৌন সমস্যা ইত্যাদি দেখা দেয় তাহলে স্টাবিসেগ্রিয়া ভালো কাজ করে। অর্থাৎ স্টাবিসেগ্রিয়ার ইয়াটা হলো ব্যাপক, মানে এটা যে কোনো সমস্যা দেখা দিতে পারে। কিন্তু কলচিকামের ক্ষেত্রে মনে রাখতে হবে যে তাদের পেটের সমস্যা দেখা দিবে। আচ্ছা, অন্যের খারাপ ব্যবহারের কারণে তার মধ্যে যে ক্ষোভ হয় বা সে যে কষ্ট পায়, এটা চেপে রাখার কারণে যদি কারো অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা দেখা দেয় তাহলে কোন মেডিসিন হবে? বা পেট ব্যথা দেখা দেয়, কোন কেস বলছিলাম? ডাক্তার এলএম খান স্যারের ভাইয়ের একটা কেস বলছিলাম কলচিকাম। না, কলচিকাম তো বলছে আইবিএস এর সমস্যা দেখা দিবে বা নিষ্ফল মলের ব্যাগ দেখা দিবে। কিন্তু আরেকটার ওষুধ আছে যাদের পেটে সুর বেদনা আর কি, পেট ব্যথা দেখা যায় বা তাদের অ্যাপেন্ডিসাইটিসের। কলোসিন। হ্যাঁ, কলোসিল। কলোসিলের রুগীরাও কিন্তু তাদের ক্ষোভ, কষ্ট এগুলা চাপা দিয়ে রাখে, তারাও প্রকাশ করতে পারে না। এর ফলে তাদের পেটের শুল বেদনা দেখা দেয় বা তাদের অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা দেখা দেয়। একটা এলএম খান স্যার ভাইয়ের কেসটা কিন্তু এমন ছিল যে তার বাবা সবার সামনে তাকে একটা থাপ্পড় দিচ্ছিল। একটা বড় মানুষ সবার সামনে থাপ্পড় খাইছে, তার মধ্যে ক্ষোভ হয়েছে, কিন্তু বাপরে তার কিছু বলাও যায় না, এটা কষ্ট পাইছে। এর 2 দিন পরে তার প্রচণ্ড অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা দেখা দেয়। ডাক্তার এলএম খান স্যার তখন বাইরে ছিল, আয়সা দেখে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, পরের দিন তাকে অপারেশন করা হবে। উনি দেখলেন যে সে তার কনুই দিয়া অ্যাপেন্ডিসাইটিসের জায়গায় এমনভাবে চাপ দিয়ে রাখছে যেন কনুইটা পেটের ভিতরে ঢুকে যাবে। এর সাথে উনি জানতে পারলেন যে তার বাবার গতকালকে সবার সামনে থেকে একটা থাপ্পড় দিচ্ছে। তাকে ক্লোসিন দেন, দেন কিছুক্ষণ পরেই সে তার ব্যথা সব ভালো হয়ে যায়, হাইটা বাসায় চলে আসে। আচ্ছা, আমরা 2জন ডাক্তারের কেস বলছিলাম যে 2জন ডাক্তার একজন রোগীর জন্য ওষুধ নির্বাচন করার ক্ষেত্রে 2জন 2টা ভিন্ন ওষুধ নির্বাচন করছে। মানে একজন ডাক্তার তাকে একটা, সে যেটা পছন্দ করছে সে সেটা দিয়ে দিছে, এবং অন্য ডাক্তার তাকে প্রচুর বকাবকি করছে। বকাবকি করার পরে সে এখন প্রচণ্ড পেট ব্যথায় ভুগতেছে, তার মেডিসিন কী হবে? এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল, এগুলো বাস্তব কেস, এগুলো বানানো কোনো কেস না। এগুলো মনে রাখতে পারলে কিন্তু আপনি নিজেই প্রয়োগ করতে পারবেন। আমার এক স্টুডেন্ট কিন্তু আপনাদেরকে একটা এমন একটা বলছিল যে স্বামী স্ত্রী ঝগড়া করছে, ঝগড়া করার পর স্ত্রী তার স্বামীকে অনেক বকাঝকা করছে, করার পরে সে একবারে হ্যাঁ, কেমন মিলা। এগুলো সাথে সাথে সবাই বলার কথা, একজন বললে হবে? সবাই তো পারার কথা। এটা মনে রাখবেন যে এই লাইনটা, যে রাগ প্রকাশ করার পর যদি পেট ব্যথা করে বা শুল বেদনা দেখা দেয় বা অন্য কোনো সমস্যা দেখা দেয় তাহলে তার ওষুধ হবে ক্যামোমিলা। রাগ প্রকাশ করার পর, যে রাগ প্রকাশ করতেছে বা যে ঝগড়া করতেছে সে যদি পেট ব্যথায় ভুগে বা অন্য কোনো সমস্যা দেখা দেয়, ওই মহিলা তার স্বামীকে বকাবকি করার পরে তার প্রেশার একবারে লো হয়ে যায়, হাত পা ঠান্ডা হয়ে যায়, মানে খুব খারাপ অবস্থা হয়ে যায়, তাকে হাসপাতালে নিবে। আমাকে ফোন দিয়েছে, আমি বললাম যে তাতে ক্যামোমিলা দেন, পাশাপাশি কার্বোভেস্টার সাথে রাখেন। তারা হাসপাতালে নিবে, ক্যামোমিলা কয়েক ডোজ দেওয়ার পরে দেখা গেছে স্বাভাবিক হয়ে গেছে। এটা মনে রাখবেন যে ক্যামোমিলা রুগীরা রাগ প্রকাশ করার পর তাদের শুলবেদনা দেখা দেয়, আর রাগ চেপে রাখার ফলে যদি কারো পেটে শুলবেদনা দেখা দেয় তাহলে কোলোসিন ভালো কাজ করে। আর রাগ ক্ষোভ চেপে রাখার কারণে যদি কারো আইবিএস এর সমস্যা, পেটের নিষ্ফল মলের ব্যাগ বা মানে পেটের যে কোনো সমস্যা দেখা দেয় তাদের জন্য কলচিকাম ভালো কাজ করবে। এটা একটু দীর্ঘ সময় হতে হবে, যে একবার হয়েছে এটাতে হবে না, দীর্ঘদিন এই সমস্যায় ভোগার কারণে। আর স্টাবিসেগ্রিয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে যে তাদের যে কোনো সমস্যা দেখা দিতে পারে। এটা মানে এটা পলিগ্যাস মেডিসিন, এটা বড় একটা মেডিসিন, এটা ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হতে পারে। আবার এলএনসকি নোটে লেখা আছে যে কলচিকামের পর স্টাবিসেগ্রিয়া ভালো কাজ করে। এখন আপনি কলচিকাম দিলেন, দেওয়ার পর দেখা গেল যে সে 60%, 80% বা 90% ভালো হয়ে বাকিটা আর হইতেছে না, তখন তাকে স্টাবিসেগ্রিয়া দিলে সে পরিপূর্ণ আরোগ্য হবে।
আচ্ছা, এই কাছাকাছি ওষুধগুলো সবাই বুঝতে পারছেন তো? যদি কারো কোনো ওষুধ সম্পর্কে না বুঝেন তাহলে একটু জিজ্ঞাসা করেন, কিন্তু এগুলো আর বারবার আলোচনা হবে না। এগুলো কিন্তু খুবই কাজের। সমস্যা হলো খেয়াল থাকে না। এই জন্য তো কেসগুলা, আমার কথা হলো আপনারা কেসগুলা মনে রাখেন, তাহলে কিন্তু দেখবেন একবারে সহজে মনে থাকবে। আমি কিন্তু আমার সবচেয়ে পছন্দের বিষয় হলো কেস মনে রাখা বা কেস শোনা। কেউ যদি কেস বলে আমার এটা খুব ভালো লাগে, কারণ কেসটা মাথায় থাকে। যখন আপনি আসলে যখন রুগী দেখবেন তখন দেখবেন যে আপনার এমন কথা শোনার পর আপনার কেসটা মাথায় চলে আসবে। হাসান মির্জা স্যারের তো সবাই চিনে। ওনার এক দরজা দিয়ে রুগী ঢুকতো, আরেক দরজা দিয়ে বের হয়ে যেত। উনি একবার মায়াজম থেকে শুরু করে সব কিছু নির্বাচন করে ফেলতেন শুধু এক নজর দেখা। ওনাকে জিজ্ঞাসা করছিল যে আপনি এটা কীভাবে অর্জন করছেন বা আমরা কীভাবে অর্জন করতে পারবো। উনি বলছিলেন যে মায়াজম শিখো আর হলো কেস পড়ো বড় বড় ডাক্তারদের। আমাদের কিন্তু কেসগুলো খুব ভালোভাবে পড়তে হবে। আমার হোমিওপ্যাথির সফল কেস বইটাও কিন্তু লেখার উদ্দেশ্য এটাই। এই কেস দিয়ে আর কি সব কিছু মনে রাখা সহজ, মানে অনেক কেস দেওয়া আছে। সবাই ওই বইটা ভালো করে পড়বেন, তাহলে কিন্তু কেসগুলো জানতে পারবেন। যখনই আমরা কোনো রোগীর কাছ থেকে কজেশন পাবো তখন অবশ্যই আমাদেরকে জানতে হবে এর কারণে তার মধ্যে কোন ধরনের সমস্যা দেখা দিয়েছে। যখনই আমরা কোনো রোগীর কাছ থেকে কজেশন পাবো, মানে তার কোনো সমস্যা হয়েছে এটা পাবো, তখন আমাদেরকে অবশ্যই জানতে হবে এই কারণে তার মধ্যে কোন ধরনের সমস্যা দেখা দিয়েছে। তাহলে আমরা রুগীকে সঠিক ওষুধটা দিতে পারবো। যেমন এখানে দেখা গেল যে সে রাগ প্রকাশ করার কারণে তার পেট ব্যথা দেখা দিছে, তো এটা কেমন মিলা? যে সে তার রাগ বা ক্ষোভটা চাপা দিয়ে রাখছে, এটা একটা কজেশন। চাপা দিয়ে রাখার কারণে তার পেট ব্যথা দেখা দিচ্ছে বা তার অ্যাপেন্ডিসাইটিসে ব্যথা দেখা দিচ্ছে, তাহলে ক্লোসিভ। বা সে তার রাগ বা কষ্ট চাপা দিয়ে রাখার কারণে সে এখন আইবিএসের সমস্যা ভুগতেছে, নিষ্ফল মলের ব্যাগে ভুগতেছে, তার বমি ভাব হইতেছে, তাহলে তার ওষুধ হবে কুলচিকাম। বা সে তার রাগ বা ক্ষোভ যদি চাপা দিয়ে রাখার কারণে তার সব মাথায় চুল পড়ে যায়, বুক দরফর করে সামান্যতেই, তার চর্মের কোনো সমস্যা দেখা দেয় বা যৌন সমস্যা দেখা দেয়, তাহলে তার ওষুধ হবে স্টাবিসিক্রিয়া। এই জন্য আমাদেরকে যখনই কোনো রোগী থেকে কজেশন পাবো, কজেশন পাওয়ার পর আমাদেরকে জানতে হবে যে এর কারণে তার মধ্যে কোন ধরনের সমস্যা দেখা দিয়েছে। যেমন আমরা জানি মাথায় আঘাতের ক্ষেত্রে কিন্তু অনেক মেডিসিন আছে। এখন যেমন আর্নিকা ভালো কাজ করে, হাইপিরিকামও ভালো কাজ করে, ন্যাট্টাম সালও ভালো কাজ করে, হেলিবোরাসও ভালো কাজ করে। এখন আপনি তাকে কোন মেডিসিন দিবেন? এই জন্য আমাদেরকে জানতে হবে যে মানে আঘাত পাওয়ার ফলে আপনার মধ্যে কোন সমস্যা দেখা দিছে। অনেকে বলতে পারে যে আমি মাথায় আঘাত পাওয়ার পর আমার প্রচুর বমি হয়েছে, তাহলে আমরা জানি যে ন্যাট্টাম সাল হবে। এখন কেউ বলতে পারে যে আমার মাথায় আঘাত লাগার পর থেকে আমার বুদ্ধিমত্তার সমস্যা দেখা দিচ্ছে, আমার মানে স্মৃতিশক্তি বা আমার মেধা কমে গেছে, আমি এখন কোনো কিছু বুঝি না, কোনো কথা বুঝতে আমার সমস্যা হয়, তাহলে তার ওষুধ হবে হেলিবোরাস। এখন যদি কারো নার্ভের সমস্যা দেখা দেয়, মাথায় আঘাত লাগার ফলে কারো নার্ভের সমস্যা দেখা দেয়, তাহলে হাইপ্রিকাম। এটা কিন্তু আপনারা সবাই জানেন। আবার কারো যদি মাথায় আঘাত লাগার ফলে ওই স্থানে তার স্পর্শকাতর ব্যথা দেখা দেয় বা কালশিটে পড়ে, তাহলে তার ওষুধ হবে আর্নিকা। মানে এভাবে আপনি কিন্তু পার্থক্য করে সঠিক ওষুধটা দিতে পারবেন। এই জন্য অবশ্যই জিজ্ঞাসা করতে হবে যে তার কজেশনের কারণে তার মধ্যে কোন ধরনের লক্ষণ দেখা দিয়েছে, এটা অবশ্যই জানতে হবে। নাইট্রিক অ্যাসিড। 16 বছরের একটি মেয়ে যার বাবা শহরে চাকরি করে, তাই তার বাবাকে বাড়ি থেকে দূরে থাকতে হয়। তার মা বাতরোগে আক্রান্ত, এজন্য তিনি সব কাজ করতে পারেন না। মানে বাবা তো বাহিরেই থাকে চাকরি করার কারণে, মা বাতরোগে আক্রান্ত, তার ব্যথার কারণে সে সব কাজই করতে পারে না, সংসারে সব কাজ করতে পারে না। তার ভাই প্রতিবন্ধী, তার একটা ভাই আছে, সেও প্রতিবন্ধী। সে তার লেখাপড়া চালিয়ে যাচ্ছে এবং সেই সাথে তার পরিবারকে সাহায্য করছে। মানে তার মা তো সব কাজ করতে পারে না, আবার তার ভাইও প্রতিবন্ধী, এখন তাকে লেখাপড়া করতে হয়, সেই সাথে তার সংসারের কাজগুলো করতে হয় যেটা তার মা করতো, এখন এটা তার উপর পড়ে। তাকে দীর্ঘদিন যাবৎ মানসিক এবং শারীরিক পরিশ্রম করতে হচ্ছে। তাকে দীর্ঘদিন যাবৎ মানসিক এবং শারীরিক পরিশ্রম করতে হচ্ছে। তাকে লেখাপড়া করার সাথে সাথে তার মা এবং ভাইয়ের সেবা করতে হচ্ছে। অনেক সময় রাতে ঘুম থেকে উঠে একবার তার মাকে টয়লেটে নিয়ে যেতে হচ্ছে, আবার তার ভাইকে টয়লেটে নিয়ে যেতে হচ্ছে। তাই এই বয়সে তার পরিপূর্ণ ঘুম হচ্ছে না। এখন সে তার সংসারের সব কাজ টাজ করে ঘুমাইছে মনে করেন 12টায়,
তখন 3টার দিকে তার মা ডাকতেছে যে আমাকে একটু বাথরুমে ধরে নিয়ে যা। সে উঠে একবার তার মাকে বাথরুমে নিল, একটু পরে আবার তার ভাই ডাকতেছে যে তাকে বাথরুমে নিয়ে যেতে। সে আবার তার ভাইকে বাথরুমে নিয়ে গেল। এখন দেখা গেলো যে তার ঘুমটার পরিপূর্ণ হচ্ছে না। এভাবে দিনের পর দিন একইভাবে কাটতেছে। এভাবে ঘুমহীন দুশ্চিন্তায় অত্যাধিক শারীরিক এবং মানসিক পরিশ্রম করতে করতে যখন সে 18 বা 20 বছরে পা রাখে, তখন সে খিটখিটে, অভদ্র, ঝগড়াটে হয়ে যায়, অভিশাপ দেয় এবং প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। মানে এখন আর তার কোনো কিছু ভালো লাগে না, সে খিটখিটে হয়ে যায়, ঝগড়াটে হয়ে যায়, অভিশাপ দেয় এবং কেউ কিছু বললে সাথে সাথে প্রতিশোধ নেয়। সে মনে করে ভালোভাবে পড়ালেখা না করতে পারার কারণে সে ভালো কোনো কলেজে ভর্তি হতে পারে নাই। সংসারের কাজ করতে না হইতো বা না করা লাগতো, তাহলে কিন্তু সে ভালোভাবে পড়ালেখা করে সে ভালো কোনো কলেজে বা ভার্সিটিতে ভর্তি হতে পারতো। কিন্তু এই কারণে যখন সে তার সংসারে কাজ করতে হয়, সে তার পড়ালেখাও করতে হয়, দুইটা একসাথে করার কারণে সে এখন কোনো ভালো কলেজে বা ভালো ভার্সিটিতে ভর্তি হতে পারেনি। এখন সে সবার সাথে খিটখিটে আচরণ করে, অভদ্র ব্যবহার করে, ঝগড়া করে, কিছুতে অল্পতেই অভিশাপ দেয়, প্রতিশোধ নেয়। বর্তমান তার এই ব্যবহার দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ সে তো আগে এমন ছিল না, এখন এমন হয়ে গেছে। এই ধরনের কেসে নাইট্রিক অ্যাসিড ভালো কাজ করে। যদি কেউ অতিরিক্ত শারীরিক এবং মানসিক পরিশ্রম করার কারণে খিটখিটে হয়ে যায়, অভদ্র হয়ে যায়, ঝগড়াটে হয়ে যায়, অভিশাপ দেয়, প্রতিশোধ পরায়ণ হয়ে যায়, তাদের জন্য নাইট্রিক অ্যাসিড খুব ভালো কাজ করবে। কারণ দীর্ঘদিনের দুশ্চিন্তার সাথে দীর্ঘদিন অনিদ্রায় ভোগার ফলে খিটখিটে, অভদ্র, ঝগড়াটে, অভিশাপ দিলে এবং প্রতিশোধ পরায়ণ হয়ে উঠলে নাইট্রিক অ্যাসিড ভালো কাজ করে। তারা সংক্রামক রোগের ভয় পায়। মানসিক সমস্যার কিছু গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল টিপস। বিষণ্ণতার কেসে যদি কেউ বিষণ্ণতায় ভোগে, তাহলে ট্রিস্টিয়াম পারফুলিটাম ভালো কাজ করে। বিষণ্ণতার কেসে ট্রিস্টিয়াম পারফুলিটাম ভালো কাজ করে, বিশেষ করে যখন বিষণ্ণতার কোনো কারণ খুঁজে পাওয়া না যায়। ডাক্তার ফারুকজি মাস্টার বলেন, আপনার কাছে যদি কোনো বিষণ্ণতার রোগী আসে, এখন তার বিষণ্ণতার কোনো কারণই খুঁজে পাওয়া যাচ্ছে না, সে এমনি বিষণ্ণতায় ভুগতেছে, তার বিষণ্ণতার কোনো কারণ নেই, তাহলে তার জন্য ট্রিস্টিয়াম পারফুলিটাম ভালো কাজ করবে। যারা তাকে কষ্ট দিয়েছে বা যাদের প্রতি সে অসন্তুষ্ট, তাদেরকে সে যদি ঘৃণা করে, তাহলে ন্যাট্টামিউর ভালো কাজ করে। যারা তাকে কষ্ট দিয়েছে বা যাদের প্রতি সে অসন্তুষ্ট, তাদেরকে সে যদি ঘৃণা করে, তাহলে ন্যাট্টামিউর ভালো কাজ করে। আমরা ন্যাট্টামিউর কিন্তু গত ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করছিলাম। যারা তাকে কষ্ট দিয়েছে বা যাদের প্রতি সে অসন্তুষ্ট, সে যদি তাদের থেকে প্রতিশোধ নেয়, তাহলে নাইট্রিক অ্যাসিড ভালো কাজ করে। ন্যাট্টামিউর ঘৃণা করে আর নাইট্রিক অ্যাসিড তাদের থেকে প্রতিশোধ নেয়, যে সে আমাকে কষ্ট দিছে, আমিও তাকে দেখে নিব, মানে তার থেকে প্রতিশোধ নেবে। রোগী যদি কৌতুকের প্রতি খুবই সংবেদনশীল হয়, মানে কৌতুকটা সে সহ্য করতে পারে না, কৌতুক শুনলেই সে ক্ষুব্ধ হয়, তাহলে তাদের জন্য ক্যাপসিকাম ভালো কাজ করবে। যখনই ব্যস্ত জীবনযাপনের কারণে অতিরিক্ত মানসিক ও শারীরিক ক্লান্তি দেখা দেয়, উদাহরণস্বরূপ সিও, ম্যানেজার, এক্সিকিউটিভ, মানে যারা প্রচুর শারীরিক এবং মানসিক পরিশ্রম করে, সাধারণত কোম্পানির যারা সিও থাকে, ম্যানেজার থাকে বা এক্সিকিউটিভ থাকে, তাদেরকে প্রচুর শারীরিক এবং মানসিক পরিশ্রম করতে হয়, তাদের জন্য বেসিলাস 7-30 এর কয়েক ডোজ ভালো কাজ করে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। যারা প্রচুর ব্যস্ত থাকে শারীরিকভাবে, মানসিকভাবে, তাদের ক্লান্তি দূর করার ক্ষেত্রে বেসিলাস 7-30 খুব ভালো একটা মেডিসিন। এটা নিজেদের ক্ষেত্রেও প্রয়োগ করে দেখতে পারেন, খুব ভালো কাজ করবে, শারীরিক ক্লান্তি ও মানসিক ক্লান্তি দুইটাই দূর করবে। মাথায় আঘাত লাগার ফলে মানসিক সমস্যা দেখা দিলে ন্যাট্টাম সার ভালো কাজ করে। যদি কেউ মাথায় আঘাত পায়, আঘাত পাওয়ার ফলে যদি তার মানসিক সমস্যা দেখা দেয়, তাহলে তার জন্য ন্যাট্টাম সার ভালো কাজ করবে। কপালে ঠান্ডা ঘামের সাথে তীব্র মানসিক যন্ত্রণা দেখা দিলে ব্রেটাম অ্যালবাম ভালো কাজ করে। যদি কারো তীব্র মানসিক যন্ত্রণা দেখা দেয়, এর সাথে তার কপালে ঠান্ডা ঘাম দেখা দেয়, তাহলে তার জন্য ব্রেটাম অ্যালবাম ভালো কাজ করে। ব্রেটাম অ্যালবামের ক্ষেত্রে মনে রাখতে হবে যে কোনো সমস্যার সাথে যদি কপালে ঠান্ডা ঘাম দেখা দেয়, তাহলে তার জন্য ব্রেটাম অ্যালবাম খুব ভালো কাজ করবে। এখন আমরা আত্মহত্যার প্রবণতার কয়েকটা গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব। আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবামের রোগীরা তার দুঃখ কষ্ট থেকে পরিত্রাণের ব্যাপারে হতাশ হয়ে পড়ে।
আর্সেনিক অ্যালবামের রোগীরা তার দুঃখ কষ্ট থেকে পরিত্রাণের ব্যাপারে হতাশ হয়ে পড়ে। তারা মনে করে যে তাদের দুঃখ কষ্টটা কোনোভাবে দূর হবে না, এই ব্যাপারে তারা হতাশ হয়ে পড়ে। জীবনের প্রতি তার কোনো আকর্ষণ থাকে না, মানে তারা জীবনের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে। জীবনের প্রতি এই ঘৃণা মারাত্মক মানসিক যন্ত্রণা এবং অস্থিরতার দ্বারা প্রকাশিত হয় এবং সে নিজেকে হত্যা করার চেষ্টা করে, বিশেষ করে ফাঁসিতে ঝুলিয়ে। মানে আর্সেনিকের রোগীরা তাদের দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ না পাওয়ার ব্যাপারে যখন হতাশ হয়ে পড়ে, তখন তারা নিজেকে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা করতে চায়। ক্লিনিক্যাল টিপস: আতঙ্কের ফলে আত্মহত্যার প্রবণতা দেখা দিলে আর্সেনিক অ্যালবাম ভালো কাজ করে। যদি কেউ ভয় পায় বা প্রচণ্ড আতঙ্কগ্রস্ত হয়, এর ফলে যদি তার মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা দেয়, তাহলে তার জন্য আর্সেনিক অ্যালবাম ভালো কাজ করবে। অ্যালুমিনা রোগীরা হয় অসন্তুষ্ট এবং তাদের সামান্য আশা থাকে এবং তারা হয় অসন্তুষ্ট। তারা তাদের ব্যক্তিগত পরিচয় নিয়েও বিভ্রান্তিতে ভোগে, তাই তারা তাদের গলা কেটে তার অসহনীয় অস্তিত্বকে শেষ করতে চায়। মানে তার নিজস্ব পরিচয় নিয়েও সে দ্বিধাদ্বন্দ্বে ভোগে। তারা তাদের গলা কেটে তার অসহনীয় অস্তিত্বকে শেষ করতে চায়। ছুরি, রক্ত বা এই ধরনের কিছু দেখলে তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা দেয়। যখন তারা কোনো ছুরি দেখে বা রক্ত দেখে বা এই ধরনের কিছু দেখলে তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা দেয়। অ্যালুমিনিয়াম রোগীরা কিন্তু ছুরি দেখলে বা রক্ত দেখলে অজ্ঞানও হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা দেয়। অ্যাগনাস কাস্ট: বাচ্চা প্রসবের পর মায়ের মধ্যে আত্মহত্যার প্রবণতার সাথে উন্মাদনা দেখা দিলে অ্যাগনাস কাস্ট ভালো কাজ করে। বাচ্চা প্রসবের পর মায়ের মধ্যে আত্মহত্যার প্রবণতার সাথে উন্মাদনা দেখা দিলে অ্যাগনাস কাস্ট ভালো কাজ করে। অনেক সময় দেখা যায় যে বাচ্চা প্রসবের ক্ষেত্রে যেই ব্যথা হয় বা তাদের যে কষ্ট হয়, এই কষ্টের পর তাদের মধ্যে একটা আত্মহত্যার প্রবণতা দেখা দেয়, এর সাথে উন্মাদনাও দেখা দেয়। তাদের জন্য কিন্তু অ্যাগনাস কাস্ট খুব ভালো কাজ করবে। অ্যাগনাস কাস্টের রোগীদের মধ্যে যে বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণটি দেখা দেয় তা হলো তার স্বামী, সন্তান এবং যৌন মিলনের প্রতি তার ঘৃণা তৈরি হয়। সাধারণত বাচ্চা হওয়ার পর মাদের কিন্তু সন্তানের প্রতি প্রচণ্ড ভালোবাসা প্রকাশ পায়, কিন্তু অ্যাগনাস কাস্টের রোগিণীদের স্বামী, সন্তান এবং যৌন মিলনের প্রতি তাদের ঘৃণা তৈরি হয়। ওরাম মেটালিগাম: ওরামমেট আত্মহত্যার ধারণার সাথে উন্মাদনার একটি গুরুত্বপূর্ণ ঔষধ। ওরামমেট আত্মহত্যার ধারণার সাথে উন্মাদনার একটি গুরুত্বপূর্ণ ঔষধ। দুঃখ বা হতাশার কারণে তারা মনে করে আত্মহত্যা করলে সে শান্তি পাবে। তাদের দুঃখ এবং হতাশার কারণে তারা মনে করে যে যদি আমি আত্মহত্যা করি তাহলে আমি শান্তি পাবো। তারা সবসময় আত্মহত্যা করার কথা ভাবে। সে নিজেকে গুলি করার মাধ্যমে আত্মহত্যা করার বা উচ্চতা থেকে ছুঁড়ে ফেলার জন্য তার মধ্যে একটি প্রবণতা দেখা দেয়। সে চায় যে সে নিজেকে গুলি করে আত্মহত্যা করবে বা কোনো উচ্চতা থেকে লাফ দিয়ে সে আত্মহত্যা করবে। তারা সবসময় আত্মহত্যার কথা বলে। তাদের ব্যাপারে সার্বক্ষণিক সতর্ক থাকতে হয়, কারণ তারা যে কোনো সময় নিজের ক্ষতি করে ফেলতে পারে। যদি কার মধ্যে এই ধরনের প্রবণতা দেখা দেয়, তখন অবশ্যই তাদের প্রতি সতর্ক থাকতে হবে, কারণ ওরামমেটের রোগীরা যে কোনো সময় এই কাজটা করে ফেলতে পারে। তারা যখন আত্মহত্যা করার চিন্তা করে তখন তাকে নিজের সাথে লড়াই করতে হয় না। তারা যখন আত্মহত্যা করার চিন্তা করে তখন তাকে নিজের সাথে লড়াই করতে হয় না, যেমনটি ন্যাট্টাম সালফেট রোগীদের করতে হয়। ন্যাট্টাম সালফেট রোগীরা আত্মহত্যা করার আগে নিজের সাথে লড়াই করতে হয়, সে আত্মহত্যা করবে কি করবে না, যেটা ওরামমেটের রোগীদের করতে হয় না। ওরামের রোগীরা যদি আত্মহত্যার সিদ্ধান্ত নেয় তাহলে তারা তা করে ফেলে। যখন তারা আত্মহত্যার সিদ্ধান্ত নেয় তখন তারা সেটা করে ফেলে। আমরা বলছিলাম যে ওরামমেটের রোগীরা হয় কিন্তু খুবই সফল। তারা বাবা হিসেবে বা তারা সব কিছুতেই সফল থাকে, তারা সব দায়িত্ব সঠিকভাবে পালন করে। তারা হঠাৎ করে আত্মহত্যা করে, যেটা থেকে সবাই অবাক হয়ে যায়। কেন সে আত্মহত্যা করছে কেউ বলতে পারে না। সে নিজেকে জিজ্ঞাসা করে, যখন সে আত্মহত্যা করে তখন সে নিজেকে জিজ্ঞাসা করে আমি কি লাভ দিব নাকি দিব না। যদি উত্তর হয় লাভ দাও, সে সাথে সাথে লাভ দিবে, কোনো কিছু চিন্তা করবে না। মানে সে তার নিজেকে জিজ্ঞাসা করে আমি কি লাভ দিব বা আমি কি আত্মহত্যা করব। যদি তার মন যদি বলে হ্যাঁ তুমি আত্মহত্যা করো বা লাভ দাও, সে সাথে সাথে এটা করে ফেলবে, অন্য কিছু চিন্তা করবে না। ন্যাট্টাম সালফ আত্মহত্যার উন্মাদনার আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ। তাদের প্রতিনিয়ত সংযমের প্রয়োজন হয়।
এই আশঙ্কায় যে সে নিজের শারীরিক ক্ষতি করে ফেলবে, তাদের সবসময় সংযমের প্রয়োজন হয়, এই আশঙ্কায় যে সে নিজের শারীরিক ক্ষতি করে ফেলবে, তারা সঙ্গীতকে ভয় পায়, কারণ সঙ্গীত তাদের বিষণ্ণ করে তোলে। ন্যাপটাম সার্ভের রোগীরা কিন্তু সঙ্গীত সহ্য করতে পারে না, সঙ্গীতে তাদের বিষণ্ণতা বৃদ্ধি পায়। এই উন্মাদনাটি মাথায় জাকি, আঘাত লাগা, পড়ে যাওয়া বা মস্তিষ্কের কোনো ধরনের আঘাতের কারণে হয়ে থাকে। মানে তাদের মাথায় কোনো আঘাতে লাগলে বা মাথায় কোনো ঝাঁকি লাগলে বা পড়ে যাওয়ার পর বা মস্তিষ্কের কোনো ধরনের আঘাতের কারণে তাদের মধ্যে এই ধরনের আত্মহত্যার উন্মাদনা দেখা দেয়। ক্লিনিক্যাল টিপস: রোগী যদি বলে আমি আত্মহত্যা করতে চাই কিন্তু পরিবারের প্রতি দায়িত্ব পালনের কারণে নিজেকে সংযত রাখি, তাহলে ন্যাপটাম স্যার ভালো কাজ করে। রোগী যদি বলে আমি আত্মহত্যা করতে চাই কিন্তু পরিবারের প্রতি দায়িত্ব পালনের কারণে নিজেকে সংযত রাখি, তাহলে ন্যাপটাম স্যার ভালো কাজ করে। আমরা আগে বলছিলাম যে ন্যাপটাম সার্ভের রোগীরা নিজের সাথে লড়াই করতে হয়, যখন তাদের আত্মহত্যা করবে তখন তারা নিজের সাথে লড়াই করে। অর্থাৎ সে যদি আত্মহত্যা করে তাহলে তার পরিবারটা কে দেখবে, এখন আমি কি আত্মহত্যা করবো কি করবো না, এই নিয়ে তার নিজের সাথে লড়াই করতে হয়। কিন্তু অরামেটের রোগীরা কিন্তু তাদের নিজেদের সাথে লড়াই করতে হয় না, তার মন যদি বলে তুমি আত্মহত্যা করো সে সেটা করে ফেলবে। কিন্তু ন্যাপটাম সার্ভের রোগীরা চিন্তা করবে যে সে যদি আত্মহত্যা করে তাহলে তার পরিবারের কী হবে, এই ভাবে তারা নিজেকে সংযত করে। ইন্টিম ক্রুড: ইন্টিম ক্রুড অনুভূতিপূর্ণ পাগলামিতে খুব ভালো কাজ করে। ইন্টিম ক্রুড অনুভূতিপূর্ণ পাগলামিতে খুব ভালো কাজ করে। এই ধরনের মানুষদের মনস্টাক বলা হয়, অর্থাৎ যারা প্রেমের মধ্যে থাকে, মানে অনুভূতিপূর্ণ পাগলামি বলা হয় যেটা, যারা প্রথম প্রেমে পড়ার পরে যে একটা অনুভূতি থাকে, এই ধরনের অনুভূতির ক্ষেত্রে যে পাগলামিটা করে, এই ধরনের রোগীদের ক্ষেত্রে কিন্তু ইন্টিম ক্রুড ভালো কাজ করে। যারা এই অবস্থা থাকে তাদের সাধারণভাবে চিন্তা করা বা কাজ করতে পারে না। অতিপ্ত তৃষ্ণা থেকে তাদের মধ্যে উদ্বেগ এবং বিষণ্ণতা দেখা দেয়। এই অবস্থায় যখন তাদের অতিপ্ত তৃষ্ণা দেখা দেয়, এর ফলে তাদের মধ্যে একটা উদ্বেগ দেখা দেয় এবং বিষণ্ণতা দেখা দেয়, তখন তারা নিজেদেরকে গুলি করে বা পানিতে ডুবিয়ে দিয়ে তাদের দুঃখের অবসান ঘটাতে চায়। যখন তারা প্রেমে থাকে বা প্রেমে পড়ে, তখন যদি কোনো কারণে তার মধ্যে সে তার পরিপূর্ণতা না পায়, তার তৃষ্ণা বাকি থাকে, এর ফলে তার মধ্যে যদি উদ্বেগ বা বিষণ্ণতা দেখা দেয়, তখন তারা নিজেদেরকে গুলি করে বা পানিতে ডুবিয়ে তাদের দুঃখের অবসান ঘটাতে চায়। ইন্টিম ক্রুডের রোগীরা হয় উদ্বিগ্ন, কান্না করে, সামান্যতেই আবেগপ্রবণ হয়ে ওঠে, অবসন্ন ও হতাশায় ভোগে এবং পানিতে ডুবে মরতে চায়। ইন্টিম ক্রুডের রোগীরা সাধারণত পানিতে ডুবে মরতে চায়। প্রায় তাদের দুঃখ এবং হতাশার কারণে তারা আত্মহত্যা করতে পরিচিত হয়, বিশেষ করে নিজেকে ডুবিয়ে। মার্সল: মার্সলের রোগীরা যখনই একটি খোলা জানালা বা ধারালো কোনো জিনিস দেখতে পায়, তখনই জানালা থেকে লাফ দেয়া বা গলা কেটে আত্মহত্যা করার অনিয়ন্ত্রিত ইচ্ছা দেখা দেয়। মার্সলের রোগীরা যখনই একটি খোলা জানালা দেখে বা ধারালো কোনো জিনিস দেখতে পায়, তখন তাদের মধ্যে অনিয়ন্ত্রিতভাবে এমন একটা ইচ্ছা দেখা দেয় যে সে জানালা থেকে লাফ দিবে বা গলা কেটে আত্মহত্যা করবে, যেটা সে নিয়ন্ত্রণ করতে পারে না, এমন একটা প্রবণতা তার মধ্যে দেখা দেয়। মাসিকের সময় তাদের আত্মহত্যার চিন্তা ভাবনা দেখা দেয়। মার্সেলের মহিলাদের মাসিকের সময় আত্মহত্যার চিন্তা ভাবনা দেখা দেয়, যা কান্না করলে উপশম হয়। তখন যদি তারা কান্না করে তখন তাদের এই প্রবণতাটা উপশম হয়। মার্সেলের রোগীদের স্বাধীনতা কেড়ে নেওয়া হলে, যা জীবনের জন্য একটি অপরিহার্য বিষয়, সবারই স্বাধীনতা হলো জীবনের একটা অপরিহার্য বিষয়। যখন মার্সেলের রোগীদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়, তখন তারা বিপ্লবী প্রতিবাদী হয়ে উঠতে পারে বা সে নিজে আত্মহত্যা করতে পারে বা অন্যকে হত্যা করতে পারে। মার্সেলের রোগীদের স্বাধীনতা কেড়ে নেওয়া হলে তারা বিপ্লবী হয়ে ওঠে, প্রতিবাদী হয়ে ওঠে, বা সে নিজে আত্মহত্যা করে বা অন্যকে হত্যা করে, নিজে আত্মহত্যা করবে বা অন্যকে হত্যা করবে। সিফিলিনাম: সিফিলিনামের রোগীদের জীবনে কোনো আশাই থাকে না, যা মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয় বিষয়গুলোর মধ্যে একটি। যার জীবনে আশা নেই তার কিন্তু বেঁচে থাকার কোনো ইচ্ছাই থাকে না, আশাই মানুষকে বাঁচায় রাখে। সিফিলিনামের রোগীদের জীবনে কোনো আশাই থাকে না, তারা হয় সম্পূর্ণ হতাশ। একটা ফাটক উল্লেখ করেন, তারা আরোগ্যের ব্যাপারে হতাশায় ভোগে। বেটা মেলবামের রোগীদেরও এই লক্ষণটা আছে, মানে তারা
আরোগ্যের ব্যাপারে হতাশায় ভুগে, যে সকল রোগীরা আরোগ্যের ব্যাপারে হতাশায় ভুগে তাদের জন্য কিন্তু সিফিলিনাম বা বেরেটামেল বাম ভালো কাজ করবে। সিফিলিনামের রোগীরা হয় আক্রমণাত্মক এবং ধ্বংসাত্মক, সুতরাং সে নিজে আত্মহত্যা করতে পারে বা অন্যকে হত্যা করতে পারে। সিফিলিনাম মার্সেলের রোগীরা নিজেকে হত্যা করে বা অন্যকে হত্যা করে যখন তারা হতাশায় ভোগে বা তাদের জীবনে কোনো আশা থাকে না। মার্সেলের ক্ষেত্রে মনে রাখতে হবে, যখন তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয় তখন তারা বিপ্লবী হয়ে ওঠে বা তারা নিজেদেরকে হত্যা করে বা অন্যকে হত্যা করে। আর সিফিলিনামের ক্ষেত্রে মনে রাখতে হবে, তাদের জীবনে তাদের কোনো আশাই বাকি থাকে না বা তারা আরোগ্যের ব্যাপারে হতাশায় ভোগে। রাস্টক্স, রোগী যদি গোধূলির সময় আত্মহত্যা করতে চায় তাহলে রাস্টক্স ভালো কাজ করে। রোগী যদি বিকেলে যে গোধূলির সময়টা আছে সন্ধ্যার আগে, এই গোধূলির সময় আত্মহত্যা করতে চায় তাহলে রাস্টক্স ভালো কাজ করে। নাক্স ভূমিকা, রোগী যদি সবসময় আত্মহত্যার কথা বলে কিন্তু সে যদি তা না করে তাহলে নাক্স ভূমিকা ভালো কাজ করে। রোগী যদি সবসময় আত্মহত্যার কথা বলে কিন্তু সে যদি তা না করে তাহলে নাক্স ভূমিকা ভালো কাজ করে। অর্থাৎ নাক্স ভূমিকার রোগীরা সবসময় বলবে যে আমি আত্মহত্যা করবো, কিন্তু সে করবে না। তাদের মধ্যে খিটখিটে ভাবের সাথে দুশ্চিন্তা দেখা দেয় এবং আত্মহত্যা করতে চায়, অথচ তারা মরতে ভয় পায়। তারা সবসময় আত্মহত্যা করার কথা বলে কিন্তু আত্মহত্যা করে না, কারণ তারা মরতে ভয় পায়। তারা আত্মহত্যা করতে চায় কিন্তু আত্মহত্যা করার সাহস পায় না। নাক্স ভূমিকার রোগীরা আত্মহত্যা করতে চায় কিন্তু আত্মহত্যা করার সাহস পায় না। ক্লিনিক্যাল টিপস, ওরাম আর্সেনিকামের রোগীরা ঘামের সময় জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে চায়। ডাক্তার কেন্ট বলেন, ওরাম আর্সেনিকামের রোগীরা ঘামের সময়, যখন তাদের প্রচুর ঘাম হয় তখন তারা জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে চায়। রোগী যদি আত্মহত্যার সহজ উপায় নিয়ে চিন্তা করে তাহলে ল্যাগডিফ্লোরাটাম ভালো কাজ করে। কোনো রোগী যদি আত্মহত্যা করতে চায় এবং সে যদি চিন্তা করে যে কিভাবে আত্মহত্যা করলে তার মৃত্যুর কষ্টটা কম হবে, মানে আত্মহত্যার সহজ উপায় নিয়ে চিন্তা করে, তাদের জন্য ল্যাগডিফ্লোরাটাম ভালো কাজ করবে। রোগী যদি স্বচ্ছ পুকুরের পানিতে ডুবে আত্মহত্যা করতে চায় তাহলে এন্টিমক্রুড ভালো কাজ করে। রোগী যদি স্বচ্ছ পুকুরের পানিতে ডুবে আত্মহত্যা করতে চায় তাহলে এন্টিমক্রুড ভালো কাজ করে। রোগী যদি কোনো ধারালো অস্ত্র পেলে নিজের গলায় চালিয়ে দেয়, রোগী যদি কোনো ধারালো অস্ত্র পেলে নিজের গলায় চালিয়ে দেয়, এইরকম রক্তাক্ত ক্ষতবিক্ষত রোগীদের জন্য স্ট্যাবিসিকটা ভালো কাজ করে। রোগী যদি কোনো ধারালো অস্ত্র পেলে নিজের গলায় চালিয়ে দেয়, এইরকম রক্তাক্ত ক্ষতবিক্ষত রোগীদের জন্য স্ট্যাবিসিকটা ভালো কাজ করে। এখন আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে সকল ওষুধ ভালো কাজ করে বা কাছাকাছি যে ওষুধগুলো আছে এগুলোর মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে বা অনেক রোগী আছে যারা সিদ্ধান্ত নিতে পারে না সে কী করবে বা কি হবে। এই ধরনের রোগীদের ক্ষেত্রে কোন কোন ওষুধ ভালো কাজ করে তা নিয়ে আলোচনা করা হবে। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের রোগীরা বলে আমি কিছু একটা হতে চেয়েছিলাম কিন্তু আমার বাবা আমাকে ডাক্তার হতে বলেছেন তাই আমি ডাক্তার হব। ম্যাগনেসিয়ামের রোগীরা বলে আমি কিছু একটা হতে চেয়েছিলাম, ধরেন সে বললো যে আমি পাইলট হতে চেয়েছিলাম কিন্তু আমার বাবা বললো যে না তুমি ডাক্তার হও। সে বললো যে ঠিক আছে আমি ডাক্তার হব, আমাকে আমার পছন্দের বিরুদ্ধে তা হতে বাধ্য করা হচ্ছে। বাবা চাইছে এজন্য সে ডাক্তার হবে কিন্তু তার ইচ্ছা ছিল সে পাইলট হবে, কিন্তু তার প্রতিবাদ করার কোনো শক্তি নাই। সে তার বাবাকে বলবে যে না আমি পাইলট হতে চাই, ডাক্তার হতে চাই না, এই প্রতিবাদ করার তার শক্তি থাকে না। তারা বলে আমি আমার বাবার সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কি করতে পারবো, মানে সে তার বাবার সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে চায় না। এটা হলো ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের রোগীরা বলে আমি কিছু একটা হতে চেয়েছিলাম কিন্তু আমার বাবা আমাকে ডাক্তার হতে বলেছেন তাই আমি ডাক্তার হব, আমাকে আমার পছন্দের বিরুদ্ধে তা হতে বাধ্য করা হচ্ছে কিন্তু আমার প্রতিবাদ করার কোনো শক্তি নাই। আর সাইলেশিয়ার রোগীরা বলে আমার বাবা আমাকে ডাক্তার হতে বলেছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ডাক্তার হব। তারা অন্যের পছন্দকে নিজের পছন্দ বানিয়ে নেয়। সাইলেশিয়ার রোগীরা বলে আমার বাবা আমাকে ডাক্তার হতে বলেছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ডাক্তার হব। তারা অন্যের পছন্দকে নিজের পছন্দ বানিয়ে নেয়। এখানে শুধু ডাক্তার হিসেবে না, এটা যে কোনো কিছু হওয়ার ক্ষেত্রে বা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেই এটা মনে রাখতে হবে যে সাইলেশিয়া রোগীরা অন্যের সিদ্ধান্তটা নিজের সিদ্ধান্ত বানিয়ে নেয়। আর ম্যাগনেসিয়ামের রোগীরা সে একটা সিদ্ধান্ত নিছে কিন্তু তার গার্জিয়ান তাকে অন্য কিছু করতে বলছে, তখন সে সেটা মাইনা নেয়, তার সিদ্ধান্তের বাহিরে যে সে তার গার্জিয়ানের সিদ্ধান্তটা মেনে নেয়।
ম্যাগনেসিয়াম এবং স্যালিসিয়ার রোগীদেরকে অন্যরা তাকে যা বানাতে চায় তারা তা হয়, কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো ম্যাগনেসিয়ামের রোগীরা এটি করে অন্যের পছন্দে, মানে এটা তার পছন্দ না তারপরে সে এটা করে, আর স্যালিসিয়া এটি করে নিজের পছন্দে, অর্থাৎ অন্যের পছন্দটা নিজের পছন্দ বানায় নেয়। এই দুইটি ওষুধের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। ম্যাগনেসিয়ামের রোগীরা বলে আমার বাবা আমাকে ডাক্তার হতে বলেছে তাই আমি ডাক্তার হচ্ছি, আমার কোনো পছন্দ নাই, আমি জানি না আমি কি হব। আর স্যালিসিয়া রোগীরা বলে আমি ডাক্তার হওয়ার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমার বাবা আশা করেছেন আমি একজন ডাক্তার হব। স্যালিসিয়ার রোগীরা অন্যের পছন্দকে নিজের পছন্দ বানায় নেয়। স্যালিসিয়ার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে স্যালিসিয়ার রোগীরা অন্যের পছন্দকে নিজের পছন্দ বানায় নেয়। আর ম্যাগনেসিয়ামের রোগীরা বলে আমার বাবা আমাকে ডাক্তার হতে বলেছে তাই আমি ডাক্তার হব, আমার কোনো সমস্যা নাই, মানে সে অন্য কিছু হওয়ার সিদ্ধান্ত নিছিল কিন্তু তার বাবা যখন বলছে তখন সে তার বাবার সিদ্ধান্তটাই মেনে নিছে। স্যালিসিয়া রোগীরা বলে আমি দেখতে পাচ্ছি আমার বাবা আমার কাছ থেকে কিছু আশা করছে তাই আমার বাবা যা চাচ্ছে আমি তাই হব। অ্যালুমিনার রোগীরা দ্বিধাদ্বন্দ্বে ভোগে। মনে রাখতে হবে যে অ্যালুমিনার রোগীরা সবসময় দ্বিধাদ্বন্দ্বে ভোগে। তারা বলে আমার বাবা চায় আমি যেন ডাক্তার হই, কিন্তু আমি সিদ্ধান্ত নিতে পারছি না আমি কি ডাক্তার হব নাকি হব না। অ্যালুমিনার রোগীরা দ্বিধাদ্বন্দ্বে ভোগে, তারা বলে আমার বাবা চায় আমি যেন ডাক্তার হই, কিন্তু আমি সিদ্ধান্ত নিতে পারছি না আমি কি ডাক্তার হব নাকি হব না। মানে অ্যালুমিনার রোগীরা সবসময় দ্বিধাদ্বন্দ্বে ভোগে, তারা কি এটা হবে কি হবে না, সে কি এটা করবে কি করবে না। ফসফরাসের রোগীরা বলে আমার বাবা আমাকে ডাক্তার বানাতে চায় তাই আমি ডাক্তার না হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ফসফরাসের রোগীরা বলে আমার বাবা আমাকে ডাক্তার বানাতে চায় তাই আমি ডাক্তার না হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, অর্থাৎ তার বাবা যেটা চাইছে সে এটা হবে না, সে এটা না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যে আমার বাবা আমাকে ডাক্তার বানাতে চাইছে আমি ডাক্তার হব না। এটা যদি তার পছন্দের হয় তারপরে সেটা হবে না, কারণ সে তার বাবা চাইছে। সালফার রোগীরা বলে আমার বাবা আমাকে ডাক্তার বানাতে চায় কিন্তু আমি প্রমাণ করব যে তিনি একজন বোকা, কারণ আমি ডাক্তারের তুলনায় অনেক বড় হব, অনেক টাকা উপার্জন করব, তখন তাকে দেখাবো তোমার পেশা এর তুলনায় কিছুই না। সালফার রোগীরা বলে আমার বাবা আমাকে ডাক্তার বানাতে চায় কিন্তু আমি প্রমাণ করব যে তিনি একজন বোকা, কারণ আমি ডাক্তারের তুলনায় অনেক বড় হব, অনেক টাকা উপার্জন করব, তখন তাকে দেখাবো আমার পেশা এর তুলনায় কিছুই না। মানে আমার বাবা আমাকে ডাক্তার বানাতে চাইছে, আমি তো ডাক্তার হব না, আমি এর চেয়ে আরো অনেক বড় হব, আমি এর চেয়ে আরো অনেক বড় হব, আমি ডাক্তারের তুলনায় অনেক বেশি টাকা উপার্জন করব, তখন আমি আমার বাবাকে দেখাই দিব যে তুমি যা হইতে বলছো সেটা আমি যেটা হতে চাইছি এটা চেয়ে অনেক ছোট। ক্লোরাম বা ক্লোরিনের রোগীরা বলে আমার বাবা আমাকে ডাক্তার বানাতে চায় কিন্তু আমি ডাক্তার হব না, যদিও আমাকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হয় তারপরও আমি ডাক্তার হব না। ক্লোরামের রোগীরা বলে আমার বাবা আমাকে ডাক্তার বানাতে চায় কিন্তু আমি ডাক্তার হব না, যদিও আমাকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হয় তারপরও আমি ডাক্তার হব না। মানে তারা তার বাবার পছন্দটারে এমনভাবে ঘৃণা করে যে সে ভিক্ষা করে খাইব তারপরেও তার বাবা যেটা বানাইতে চায় সে সেটা হবে না। একটা কেস, একজন মহিলা ডাক্তার রাজন শঙ্করের কাছে তার কোমরে ঘন ঘন ফোড়া হওয়ার সমস্যা নিয়ে আসেন। এই ফোড়ার জন্য তিনি 3 থেকে 4 বার অপারেশন করিয়েছেন, কিন্তু এগুলো পুনরায় দেখা দেয়, এগুলো খুব বড় হয় এবং যন্ত্রণাদায়ক হয়। অ্যান্টিবায়োটিক এবং সার্জারিতে আরোগ্য না হয় তিনি হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে আসেন। ডাক্তার রাজন শঙ্কর বলেন আমি তার ফোড়ার সম্পর্কে জানছিলাম এবং বলছিলাম আরও কিছু বলুন। এক সময় তিনি বলেন আমি জানি না আমি এই সমস্যার জন্য কি করব, আমার যে বারবার ফোড়া হয়, আমি অপারেশন করাইছি বা অনেক অ্যালোপ্যাথিক চিকিৎসা নিয়েছি কিন্তু এটা বারবার হচ্ছে, এখন আমি জানি না আমি এই সমস্যার জন্য কি করব, আমি এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছি, কেউ বলে এটা করো আবার কেউ বলে এটা করো না, আমি জানি না আমার কোনটা করা উচিত, আমাকে কি করতে হবে এবং কি করা যাবে না। তখন ডাক্তার রাজন শঙ্কর তাকে এই বিষয়টি আরও বিস্তারিতভাবে বলতে বলেন। তখন মহিলা বলেন আমি অনেক দূর থেকে আপনার কাছে এসেছি, আমি যখন আপনার চেম্বারে আসার জন্য বের হব তখন আমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, আমি কি বাসে আসবো নাকি ট্রেনে যাব নাকি বাসে যাব, মানে এই নিয়ে আমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, আমার কি বাসে আসা উচিত নাকি ট্রেনে আসা উচিত। আমি আমার চাচির সাথে থাকি, তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম আমার ট্রেনে না বাসে যাওয়া উচিত। আমার চাচি বলে
তুমি বাসে যাও, কিন্তু আমি ট্রেনে এসেছি। এটি হলো অ্যালুমিনা সিলিকেটার মূল বৈশিষ্ট্য। কারণ তিনি জানতেন তিনি কি চেয়েছিলেন। তিনি জানতেন তিনি চেয়েছিলেন ট্রেনে আসবেন, সুতরাং তিনি একদিকে নিশ্চিত ছিলেন, অন্যদিকে পুরোপুরিভাবে সন্দিহান ছিলেন তিনি কি ট্রেনে যাবেন নাকি বাসে যাবেন। মানে তারা একদিক থেকে নিশ্চিত থাকে সে এটা করবে, আরেক দিক থেকে সে দ্বিধাদ্বন্দ্বে ভোগে, তার কি এটা করা উচিত হবে কি উচিত হবে না, তার কি ট্রেনে যাওয়া উচিত না বাসে যাওয়া উচিত। সে সিদ্ধান্ত নিয়ে রাখছে কিন্তু সে ট্রেনে যাবে, তারপর আবার সে দ্বিধাদ্বন্দ্বে ভোগে, তার কি ট্রেনে যাওয়াটা ঠিক হবে নাকি বাসে যাওয়া ঠিক হবে। একদিকে নিশ্চিত থাকে, অন্যদিকে সে দ্বিধাদ্বন্দ্বে ভোগে। এই ধরনের রোগীদের ক্ষেত্রে অ্যালুমিনা সিলিকাটা খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। তখন এই মহিলাকে অ্যালুমিনা সিলিকাটা দেওয়া হয়, এতে তিনি স্থায়ীভাবে আরোগ্য হন। মনে রাখতে হবে অ্যালুমিনা সিলিকাটার রোগীরা একদিকে নিশ্চিত থাকে কিন্তু অন্যদিকে পুরোপুরিভাবে দ্বিধাদ্বন্দ্বে ভোগে। এখন আমরা পরীক্ষার ভয় বা স্মরণ শক্তি লোপ পাওয়ার প্রধান কয়েকটি ওষুধ নিয়ে আলোচনা করব। পরীক্ষার ভয় বা স্মরণ শক্তি লোপ পাওয়ার প্রধান কয়েকটি ওষুধ হলো ইথুজা, সাইনোপিয়াম। ইথুজার রোগীরা পরীক্ষার প্রচুর প্রস্তুতি নেওয়ার পরেও পরীক্ষার সময় উত্তরগুলো সঠিকভাবে মনে করতে পারে না। ইথুজার রোগীরা পরীক্ষার আগে থেকে প্রচুর প্রস্তুতি নেবে পরীক্ষার জন্য, কিন্তু পরীক্ষার সময় সে উত্তরগুলো সঠিকভাবে আর মনে করতে পারে না। প্রচুর প্রস্তুতি নেওয়ার পরেও সে সঠিকভাবে উত্তরগুলো মনে করতে পারে না। তারা সব কিছু ভুলে যায়, পরীক্ষায় মনোনিবেশ করতে পারে না এবং দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, এটা হবে না এটা হবে, তখন তারা এই দ্বিধাদ্বন্দ্বে ভোগে। আবার অনেক সময় তারা মনে করে সে পরীক্ষায় ফেল করবে, তাই তারা পড়ায় মনোনিবেশ করতে পারে না এবং পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে পারে না। ইথুজার ক্ষেত্রে দুই ধরনের হতে পারে, যে ছাত্রটা পরীক্ষার আগে প্রচুর প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে গেছে, কিন্তু পরীক্ষার সময় যাওয়ার পরে তার উত্তরগুলো সঠিকভাবে মনে হইতেছে না, সে সব ভুলে গেছে, পরীক্ষায় মনোনিবেশ করতে পারে না এবং দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, তাদের জন্য ইথুজা ভালো কাজ করবে। আরেক ধরনের ছাত্র যারা পরীক্ষার আগে প্রস্তুতি নিতে পারে না, সে মনে করে যে আমি পরীক্ষা ফেল করব, সে তার পড়ায় মনোনিবেশ করতে পারে না, পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে পারে না, তাদের জন্য ইথুজা ভালো কাজ করবে। অ্যানাকার্ডিয়ামের রোগীরা পরীক্ষার প্রচুর প্রস্তুতি নেয়, সে মনে করে এটাই তার শেষ চান্স। অ্যানাকার্ডিয়ামের রোগীরা পরীক্ষার প্রচুর প্রস্তুতি নেয়, সে মনে করে এটাই তার শেষ চান্স, কিন্তু পরীক্ষার সময় হঠাৎ সে সব ভুলে যায়। ভয় তার চিন্তা ভাবনাকে পঙ্গু করে দেয়, যেমনটি পরীক্ষার সময় দেখা যায়। তারা আত্মবিশ্বাসের অভাবে ভোগে। যেমন দেখবেন যে যারা বিসিএস দেয়, সে মনে করে যে এটাই তার শেষ চান্স, এবার তাকে প্রচুর প্রস্তুতি নিতে হবে এবং ভালোভাবে পরীক্ষাটা দিতে হবে। সে প্রচুর প্রস্তুতি নেয়, নিয়ে যখন পরীক্ষা দিতে যায়, পরীক্ষা যখন শুরু হয় তখন দেখে হঠাৎ করে সে সব ভুলে গেছে। সব কিছু কিন্তু পারতো, সে প্রচুর প্রস্তুতি নিছে, প্রচুর পড়াশোনা করছে, করার পর যখন পরীক্ষা দিতে গেছে দেখে যে হঠাৎ করে সে সব ভুলে গেছে। ভয় তার চিন্তা ভাবনাকে পঙ্গু করে দেয়, তার ভিতরে একটা ভয় কাজ করে, ভয়ে সে সব ভুলে যায়, তার মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা যায়। ডাক্তার বেইসের মতে পরীক্ষার পূর্বে ভয় এবং অতিরিক্ত অধ্যয়নের ফলে স্নায়বিক ক্লান্তিতে অ্যানাকার্ডিয়াম ভালো কাজ করে। ডাক্তার বেইসের মতে পরীক্ষার পূর্বে ভয় এবং অতিরিক্ত অধ্যয়নের ফলে স্নায়বিক ক্লান্তি দেখা দিলে অ্যানাকার্ডিয়াম ভালো কাজ করে। যারা পরীক্ষার আগে প্রচুর ভয় পায় যে পরীক্ষার সময় কী হবে, পারবে কি পারবে না, এই ধরনের ভয়ে ভোগে, বা অতিরিক্ত পড়ালেখার কারণে তাদের স্নায়বিক সমস্যা দেখা দিলে তাদের জন্য অ্যানাকার্ডিয়াম ভালো কাজ করবে। পিকটিকাম অ্যাসিডাম, অতিরিক্ত পড়ালেখা করার ফলে অক্সিপুটে ব্যথা দেখা দিলে এবং তাদের মধ্যে পরীক্ষায় ব্যর্থতার ভয় দেখা দিলে পিকটিকাম অ্যাসিডাম ভালো কাজ করে। অতিরিক্ত পড়ালেখা করার ফলে অক্সিপুটে অর্থাৎ মাথার পিছনে যদি কারো ব্যথা দেখা দেয় এবং তাদের মধ্যে পরীক্ষায় ব্যর্থতার ভয় দেখা দিলে পিকটিকাম অ্যাসিডাম ভালো কাজ করে। তাদের অক্সিপুটের ব্যথা চাপে টাইট করে কিছু বাঁধলে এবং ঠান্ডা প্রয়োগে উপশম হয়। পিকটিকাম অ্যাসিডামের রোগীদের অক্সিপুটের ব্যথা চাপে চাপ দিলে, টাইট করে কিছু বাঁধলে এবং ঠান্ডা প্রয়োগে উপশম হয়। ক্লিনিক্যাল টিপস: পরীক্ষার সময় মাথার অক্সিপুটে ব্যথা হলে পিকটিকাম অ্যাসিডাম ভালো কাজ করে। পরীক্ষার সময় মাথার অক্সিপুটে ব্যথা দেখা দিলে পিকটিকাম অ্যাসিডাম ভালো কাজ করে। এমন অনেক স্টুডেন্টরা এসে বলতে পারে যে আমার
কিছুদিন পর পরীক্ষা, আমি এখন কিছুক্ষণ পড়ালেখা করলে আমার মাথার পিছনে ব্যথা করে, অর্থাৎ অক্সিপিটে ব্যথা করে, তাদের জন্য কিন্তু পিক্রিকাম সিরাম খুব ভালো কাজ করবে। এর সাথে যদি আপনি জানতে পারেন যে চাপ দিলে বা টাইট করা কিছু বাইরে রাখলে যদি তার ব্যথা উপশম হয়, তাহলে আরও নিশ্চিতভাবে পিক্রিকাম সিরাম দিতে পারবেন। কেলিফস, কেলিফসের রুগীরা পরীক্ষার পূর্বে ঘুমাতে পারে না এবং সামান্য পরিশ্রম তাদের কাছে অনেক বেশি মনে হয়, মানে পরীক্ষার পূর্বে তাদের অনিদ্রা দেখা দেয় এবং সামান্য পরিশ্রম তার কাছে অনেক বেশি মনে হয়। রুগী যদি বলে যে পড়া আমি 15 মিনিটে শেষ করতে পারতাম, তা শেষ করতে এখন আমার 1 ঘন্টা সময় লাগে, তাদের জন্য কেলিফস খুব ভালো কাজ করবে। এমন অনেক রুগী আছে এসে বলবে যে আগে যেই পড়াটা আমার পড়তে 15 মিনিট লাগতো বা 10 মিনিট লাগতো, এখন আমার আধা ঘন্টা বেশি সময় লাগে, তাদের জন্য কিন্তু কেলিফস খুব ভালো কাজ করবে। তাদের মধ্যে কিন্তু পরীক্ষার আগে অনিদ্রাও দেখা দেয়। লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়ামের রুগীদের পরীক্ষার আগে প্রচুর দুশ্চিন্তা দেখা দেয়। লাইকোপোডিয়ামের রুগীদের পরীক্ষার আগে প্রচুর দুশ্চিন্তা দেখা দেয়। সে মনে করে সে পরীক্ষায় খারাপ করবে, কিন্তু প্রথম পরীক্ষা দেওয়ার পর থেকে ধীরে ধীরে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ প্রথম পরীক্ষার সময় তাদের যে পরিমাণ আত্মবিশ্বাস থাকে, শেষ পরীক্ষার সময় তাদের আত্মবিশ্বাস সবচেয়ে বেশি থাকে। লাইকোপোডিয়ামের রুগীরা পরীক্ষার আগে প্রচুর দুশ্চিন্তায় ভোগে। সে যখন প্রথম পরীক্ষা দিতে যায় তখন সে প্রচণ্ড ভয়ের মধ্যে থাকে, তার আত্মবিশ্বাসে কম থাকে অনেক, কিন্তু যখন সে পরীক্ষা দেওয়া শুরু করে আস্তে আস্তে তার আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে থাকে। শেষ পরীক্ষার সময় দেখা যায় যে তার আত্মবিশ্বাস সবচেয়ে বেশি। স্যালিসিয়া, স্যালিসিয়া রোগীদের মধ্যে আত্মবিশ্বাসের সম্পূর্ণ অভাব দেখা দেয় এবং ফেল করার প্রচণ্ড ভয় দেখা দেয়। স্যালিসিয়া রোগীদের মধ্যে আত্মবিশ্বাসের সম্পূর্ণ অভাব দেখা দেয় এবং ফেল করার প্রচণ্ড ভয় দেখা দেয়। লাইকোপোডিয়ামের রোগীরা প্রথম পরীক্ষা দেওয়ার পর থেকে ধীরে ধীরে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে থাকে, কিন্তু স্যালিসিয়া রোগীদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় না। অর্থাৎ প্রথম পরীক্ষার সময় তাদের যে পরিমাণ আত্মবিশ্বাস থাকে, শেষ পরীক্ষার সময় তাদের একই আত্মবিশ্বাস থাকে। লাইকোপোডিয়ামের রোগীরা যখন প্রথম পরীক্ষা দেওয়ার সময় যে আত্মবিশ্বাস থাকে, শেষ পরীক্ষা দেওয়ার সময় তাদের আত্মবিশ্বাস কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে শেষ পরীক্ষার সময় অনেক বেশি থাকে। কিন্তু স্যালিসিয়া রোগীদের প্রথম পরীক্ষার সময় যে আত্মবিশ্বাস থাকে, শেষ পরীক্ষার সময় তাদের একই আত্মবিশ্বাস থাকে, মানে তাদের মধ্যে একটা ভয় কাজ করে, তারা ফেল করবে এমন একটা ভয় তাদের মধ্যে কাজ করতে থাকে, তাদের আত্মবিশ্বাস অনেক কম থাকে। এই জন্য যারা স্টেজ পারফর্ম করার ক্ষেত্রে দেখা যায় যে প্রথমে তাদের বক্তৃতা শুরু করতে তাদের সমস্যা হয়, কিন্তু বক্তৃতা শুরু করলে ধীরে ধীরে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি থাকে, তাদের জন্য লাইকোপোডিয়াম। আর যাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় না, প্রথমে যে আত্মবিশ্বাস নিয়ে এসে শুরু করে শেষের দিকে একই আত্মবিশ্বাস থাকে, তাদের জন্য কিন্তু স্যালিসিয়া ভালো কাজ করবে। আর্জেন্টাম নাইটিকাম, আর্জেন্টাম নাইটিকামের রোগীদের মধ্যে পরীক্ষার ভয় দেখা দেয়, দুশ্চিন্তার ফলে তাদের মাথা ব্যথা করে, যার চাপে উপশম হয়, বা দুশ্চিন্তার ফলে তাদের উদ্রাময় দেখা দেয়। আর্জেন্টাম নাইটিকামের রোগীদের পরীক্ষার ভয় থাকে, দুশ্চিন্তার ফলে তাদের মাথা ব্যথা করে, মানে পরীক্ষা নিয়ে যখন তারা দুশ্চিন্তা করে তখন তাদের মাথা ব্যথা করে, যার চাপে উপশম হয়, বা দুশ্চিন্তার ফলে তাদের উদ্রাময় দেখা দেয়। পরীক্ষা নিয়ে যখন দুশ্চিন্তা করে তখন তাদের উদ্রাময় দেখা দেয়। মনে রাখতে হবে, পিক্রিকাম এসিডামের ব্যথা শুধুমাত্র মাথার অক্সিপিটে দেখা দেয়, আর আর্জেন্টাম নাইটিকামের ব্যথা সম্পূর্ণ মাথায় দেখা দেয়। আমরা এর আগে বলছিলাম যে পিক্রিকাম এসিডামের রোগীদের দুশ্চিন্তার কারণে, তাদের পরীক্ষার আগে দুশ্চিন্তার কারণে বা পরীক্ষার কারণে তাদের মাথার অক্সিপিটে ব্যথা হয়, যেটা চাপে শক্ত কিছু করে বাঁধলে ব্যথা উপশম হয়। আর্জেন্টাম নাইটিকামের রোগীদেরও মাথা ব্যথা করে, কিন্তু তাদের সম্পূর্ণ মাথা ব্যথা হয়। ব্যাকোপা ব্রোমি বা ব্যাকোপা মুনিয়ারা, এটি অধিকাংশ সময় অন্যমনস্কতা এবং স্মরণ শক্তির স্বল্পতার জন্য টনিক হিসেবে ব্যবহৃত হয়। পরীক্ষার 2 সপ্তাহ পূর্ব থেকে দিলে ভালো ফল পাওয়া যায়। খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন ব্রোমিয়া। কোনো পেশেন্ট এসে যদি বলে যে আমার কিছুদিন পর পরীক্ষা, কিন্তু আমার কোনো কিছু মনে থাকতেছে না, আমার স্মরণ শক্তি মনে কমে গেছে, আমি মনোযোগ দিতে পারতেছি না, তাদের জন্য কিন্তু ব্রোমি বা ব্যাকোপা মুনিয়ারা খুব ভালো কাজ করবে। ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি বলছেন যে উনি নিজে ওনার পরীক্ষার যে কোনো পরীক্ষা দেওয়া সময় হলে বা পরীক্ষার আগে থেকে উনি এই ওষুধটা খাইতেন। তাই আমরাও এই ওষুধটা খাইতে পারি যদি আমাদের কোনো পরীক্ষা থাকে বা কোনো কিছু মুখস্থ করতে হয়, মানে স্মৃতিশক্তি বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু আমরা
বা স্মরণশক্তি বৃদ্ধির ক্ষেত্রে আমরা এই ওষুধটা খেতে পারি বা আমাদের সন্তানদেরকে দিতে পারবো। পরীক্ষার 2 সপ্তাহ আগে 10 ফোঁটা করে 2বার দিলে তাদের মেধা বৃদ্ধি পাবে। ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি নিজে খাইতেন। আবেগজনিত প্রভাব থেকে উদ্ভূত ডায়রিয়ার ক্ষেত্রে কার্যকরী প্রধান ওষুধগুলো হলো জেলসিমিয়াম, ওপিয়াম, বেটাম্যালবাম, আর্জেন্টিনা নাইটিকাম এবং পালসিটিলা। আমরা সবাই জানি যে আবেগজনিত কারণে যদি কারো ডায়রিয়া দেখা দেয় তাহলে তাদের জন্য জেলসিমিয়াম, ওপিয়াম, বেটাম্যালবাম, আর্জেন্টিনা নাইটিকাম, পালসিটিলা এই ওষুধগুলো ভালো কাজ করে। এখন এই ওষুধগুলোর মধ্যে পার্থক্য জানতে হবে। জেলসিমিয়ামের রোগীদের মঞ্চবয় বা বাক্য পরীক্ষার পূর্বাভাসজনিত উত্তেজনার কারণে তাদের হঠাৎ উদ্দাময় দেখা দেয়। তাদের আজকে কোনো স্টেজ পারফর্ম করতে হবে বা তার কোনো ভাইবা আছে, এই সময় তাদের মধ্যে একটা উত্তেজনা দেখা দেয়, এর ফলে তাদের হঠাৎ উদ্দাময় দেখা দেয়। যেমন 10টার দিকে সে ভাইবা দিতে যাবে, 9টার দিকে হঠাৎ করে তার উদ্দাময় দেখা দিল। তাদের প্রচুর হলদে এবং ঝাউয়ের ন্যায় উদ্দাময় দেখা দেয়। তাদের জিহ্বায় সাদা এবং হলুদ বর্ণের প্রলেপ দেখা দেয়। আর্জেন্টাম নাইটিকামের রোগীদের পূর্বাভাসজনিত বা অত্যাধিক উত্তেজনার কারণে উদ্দাময় দেখা দেয়, বিশেষ করে যখন বিভিন্ন ধরনের কল্পনা তাদের মধ্যে বিস্তার লাভ করে। তাদের মল হয় সবুজ, দুর্গন্ধযুক্ত, শ্লেষ্মা মিশ্রিত এবং প্রচুর পেট ফাঁপা ভাব দেখা দেয়। আর্জেন্টাম নাইটিকাম এবং জেলসিমিয়াম কিন্তু খুব কাছাকাছি, যে তাদের কোনো কিছুতে অফিসে যাবে বা কোনো একটা কাজে যাবে, গুরুত্বপূর্ণ কোনো কাজে যাবে বা ভাইবা দিতে যাবে, পরীক্ষা দিতে যাবে, তখন কিন্তু দেখা যায় হঠাৎ করে তাদের উদ্দাময় দেখা দেয়। এখন জেলসিমিয়ামের ক্ষেত্রে মনে রাখতে হবে, জেলসিমিয়ামের রোগীদের প্রচুর হলদে এবং জ্বালান্যায় উদ্দাময় হয়। আর আর্জেন্টাম নাইটিকামের রোগীদের সবুজ, দুর্গন্ধযুক্ত, শ্লেষ্মা মিশ্রিত এবং প্রচুর পেট ফাঁপা ভাব দেখা দেয়। তাদের উদ্দাময়টা হয় সবুজ, দুর্গন্ধযুক্ত এবং শ্লেষ্মা মিশ্রিত, এর সাথে তাদের পেট ফাঁপা ভাব দেখা দেয়। বেটাম্যালবামের রোগীদের আতঙ্কের ফলে উদ্দাময়ের সাথে কপালে ঠান্ডা ঘাম দেখা দেয়। ওপিয়ামের রোগীদেরও আতঙ্কের ফলে উদ্দাময় দেখা দেয়, বিশেষ করে যখন সেই জিনিসের প্রতিমূর্তি যা আতঙ্ক সৃষ্টি করে তা তাদের চোখের সামনে ভেসে ওঠে। ওপিয়ামের রোগীদেরও আতঙ্কের ফলে উদ্দাময় দেখা দেয়, যে কী হবে না হবে এমন আতঙ্কের ফলে তাদের উদ্দাময়টা দেখা দেয়, বিশেষ করে যখন তাদের মধ্যে ওই জিনিসের প্রতিমূর্তি বা প্রতিমূর্তি, যে সে এর আগে একবার পরীক্ষা ভাইবা দিতে গেছিল, সবাই 4-5 জন তাকে একসাথে প্রশ্ন করছে, তখন তার মধ্যে একটা ভয় কাজ করছিল, এই ভয়টা আবার তার চোখের সামনে ভেসে ওঠে। যখন ভেসে ওঠে তখন তার মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়। এই আতঙ্কের ফলে তার মধ্যে যদি উদ্দাময় দেখা দেয়, তাদের জন্য ওপিয়াম ভালো কাজ করবে। পালসিটিলা রোগীদেরও আতঙ্কের ফলে উদ্দাময় দেখা দেয়। আতঙ্কের ফলে তাদের মধ্যে কম্পন দেখা দেয় এবং তারা কান্না করে। যদি কারো আতঙ্কের ফলে উদ্দাময় দেখা দেয় আর এই আতঙ্কের ফলে তার মধ্যে কম্পন দেখা দেয় এবং তারা কান্না করে, তাদের মল হয় সবুজ, হলুদ বা আঠালো বা পরিবর্তনশীল, তাদের জন্য পালসিটিলা ভালো কাজ করবে। তাদের সমস্যাগুলো রাতে বেশি বৃদ্ধি পায়। এখন আমরা ভয়ের কিছু গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করব। প্রথম ওষুধ হলো অ্যাকোনাইট। অ্যাকোনাইটের রোগীদের মধ্যে অত্যন্ত স্নায়বিক উত্তেজনা সহ অত্যাধিক ভয় এবং মানসিক উদ্বেগ দেখা দেয়। অ্যাকোনাইটের রোগীদের মধ্যে অত্যন্ত স্নায়বিক উত্তেজনা সহ অত্যাধিক ভয় এবং মানসিক উদ্বেগ দেখা দেয়। তারা বাহিরে যেতে, ভিড়ের মাঝে যেতে, যেখানে উত্তেজনা বা অনেক মানুষ রয়েছে এবং রাস্তা পার হতে ভয় পায়। অ্যাকোনাইটের রোগীদের মধ্যে অত্যন্ত স্নায়বিক উত্তেজনা সহ অত্যাধিক ভয় এবং মানসিক উদ্বেগ দেখা দেয়। তারা বাহিরে যেতে ভয় পায়, ভিড়ের মাঝে যেতে ভয় পায়, যেখানে উত্তেজনা বা অনেক মানুষ রয়েছে, এই ধরনের পরিস্থিতি তারা যেতে ভয় পায়। তারা রাস্তা পার হতেও ভয় পায়। রোগীদের চেহারায় ভীতিপূর্ণ অভিব্যক্তি দেখা দেয়। মানে অ্যাকোনাইটের রোগীদের দিকে যদি তাকান তখন দেখবেন যে তার চেহারাটা ভীত সন্ত্রস্ত। তাদের জীবন ভয়ের কারণে দুর্বিষহ হয়ে ওঠে। তাদের এত ভয় থাকে যে তারা কোনো জীবনে কিছুই করতে পারে না, সব কিছুতে তারা ভয় পায়। তারা নিশ্চিতভাবে মনে করে তাদের রোগটি সাংঘাতিক ধরনের। তারা মৃত্যুর দিন সম্পর্কে ভবিষ্যৎবাণী করে। গর্ভাবস্থায় রোগিনীর মাঝে মৃত্যুর ভয় দেখা দেয়। অ্যাকোনাইটের রোগীরা অত্যাধিক ভয়ের ফলে ক্ষিপ্ত হয়ে ওঠে, চিৎকার করে, গুঙ্গাতে থাকে, মুখ চেপে ধরে, নখ কামড়ায় এবং মরতে চায়। অ্যাকোনাইটের রোগীরা যখন
অত্যাধিক ভয় পায় তখন তারা ক্ষিপ্ত হয়ে ওঠে, চিৎকার করতে থাকে, গুঙ্গাতে থাকে, মুখ চেপে ধরে, নখ কামড়ায় এবং মরতে চায়। আর্নিকা মন্টেনা। আর্নিকা মন্টেনার রোগীদের রাতে হঠাৎ মৃত্যুর ভয় দেখা দেয়। আর্নিকা রোগীদের রাতে হঠাৎ মৃত্যুর ভয় দেখা দেয়। ভয়ে জেগে উঠে হার্ট সজোরে চেপে ধরে এবং মনে করে সে শীঘ্রই মারা যাবে। আর্নিকা রোগীরা যখন রাতে ঘুমায় তখন হঠাৎ তাদের মৃত্যুর ভয় নিয়ে জেগে উঠে, তখন তারা তাদের হার্টটা জোরে চেপে ধরে এবং মনে করে যে সে শীঘ্রই মারা যাবে। তাদের মধ্যে মারাত্মক ভয় এবং উদ্বেগ দেখা দেয়। তখন সে নিজেকে শান্ত করে আবার শুয়ে পড়ে। সে আবার নিজেকে নিজেই শান্ত করে যে কিছু হবে না, কিছু হয় নাই, এভাবে বুঝায় আবার শুয়ে পড়ে। কিন্তু সে পুনরায় ভয় পায় এবং মৃত্যুর ভয়ে জেগে ওঠে। ও বলে, এখনই ডাক্তার ডাকো। মৃত্যুর ভয় নিয়ে জেগে ওঠে এবং বলে তার আশেপাশে যারা থাকে তাদেরকে বলে যে এখনই ডাক্তার ডাকো। এটি এমন ব্যক্তিদের মধ্যে রাতের পর রাত পুনরাবৃত্তি হয় যারা দিনের বেলা মোটামুটি ভালো থাকে, অর্থাৎ দিনের বেলা তাদের কোনো সমস্যা থাকে না, কিন্তু রাতের বেলায় যখন ঘুমায় সে হঠাৎ মৃত্যুর ভয় নিয়ে জায়গায় ওঠে এবং তারা তাদের হাতটা জোরে চেপে ধরে রাখে এবং মনে করে যে সে শীঘ্রই মারা যাবে। আর পাশে যারা থাকে তাদেরকে বারবার বলে যে ডাক্তার ডেকে নিয়ে আসো, কিন্তু দিনের বেলা কিন্তু সে ভালো থাকে। তাদের এই অসুস্থতার কোনো বাস্তবতা নেই, মানে এটার কোনো বাস্তবতা নেই, এটা একটা মানসিক সমস্যা, অর্থাৎ তাদের একটা ভয় কাজ করে তাদের মধ্যে। এটা কিন্তু কেন্টের ম্যাথামেটিকাতে দেওয়া আছে। কেলি আর্সেনিকোসান। যারা তাদের দায়িত্ব সঠিকভাবে গুরুত্বের সাথে পালন করে, দায়িত্ব পালন করার সময় বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা দেখে, যেমন খুন, লাশ, বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি। যেমন যারা হাসপাতালে চাকরি করে ইমার্জেন্সিতে, তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের কাটাছিঁড়া দেখতে হয়, লাশ দেখতে হয়, অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেছে অ্যাক্সিডেন্টের কারণে, এই ধরনের অবস্থা দেখতে হয়। এগুলো দেখেও তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে, এগুলো দেখেও তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে। কিন্তু যখন রাতে ঘুমায় তখন ঘুমের মধ্যে এগুলো দেখে ভয়ে জেগে ওঠে। যখন তারা রাতে ঘুমায় তখন তারা এগুলো তাদের চোখের সামনে ভেসে ওঠে। এই যখন ভেসে ওঠে তখন তারা ভয়ে ঘুম থেকে জেগে ওঠে, আতঙ্কিত হয় এবং ঘুমের ব্যাঘাত ঘটে। তাদের জন্য কেলি আর্সেনিকোসাম ভালো কাজ করবে। এই ধরনের রোগীদের ক্ষেত্রে কিন্তু কেলি আর্সেনিকোসাম ভালো কাজ করবে। যারা দিনের বেলা অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন দেখে, লাশ দেখে বা অ্যাক্সিডেন্টের রোগী দেখে, এগুলো দেখেও তারা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করে। কিন্তু যখন রাতে ঘুমায় তখন যদি এগুলো তাদের চোখের সামনে ভেসে ওঠে বা স্বপ্ন দেখে, ভয়ে এগুলো দেখা ভয়ে জেগে উঠে, আতঙ্কিত হয় আর ঘুম না আসে, তাদের জন্য কেলি আর্সেনিকোসাম ভালো কাজ করবে। কেলি আর্সেনিকোসামের রোগীরা হার্টের রোগ হওয়ার ভয় করে। ওপিয়াম। ওপিয়ামের রোগীদের অসুস্থতার উৎপত্তি হয় ভয় পাওয়ার পর থেকে। রোগী বহুদিন আগে ভয় পেলেও বর্তমানেও সেই ভয় তার মধ্যে বাকি থাকে। আমরা সবাই জানি ওপিয়ামের রোগীরা যদি ভয় পায় সেই ভয়টা তার মধ্যে সবসময় বাকি থাকে, তারা সেই ভয়টা ভুলতে পারে না। যেই স্থানে ভয় পায় সেই স্থানে আর তারা যায় না। আমরা এমন কেস বলছিলাম। জেলসিমিয়াম। জেলসিমিয়ামও ভয় এবং আতঙ্কের ফলে যে সমস্যা দেখা দেয় তার একটি গুরুত্বপূর্ণ ওষুধ। জেলসিমিয়াম ভয় এবং আতঙ্কের ফলে যে সমস্যা দেখা দেয় তার একটি গুরুত্বপূর্ণ ওষুধ, কিন্তু তাদের মধ্যে ওপিয়ামের ন্যায় ভয় বাকি থাকে না। ওপিয়ামের যেমন ভয়টা বাকি থাকে কিন্তু জেলসিমিয়ামের ভয়টা বাকি থাকে না। কিন্তু যখন তারা ভয়ের কথা চিন্তা করে তখন কিন্তু তাদের মধ্যে একটা ভয় দেখা দেয়। ডাক্তার সুব্রত কুমার ব্যানার্জির একটি কেস। একজন 40 বছরের ব্যক্তি যিনি খনিতে কাজ করেন। একদিন তিনি তার কিছু বন্ধু এবং সহকর্মী সহ খনিতে আটকে যান। আমরা অনেক খবর শুনি যে খনিতে কাজ করতে গেছে, খনিতে আটকে গেছে, মাটি ধসে খনিতে আটকে গেছে। এই রোগীও একদিন খনিতে আটকে যায়। যারা খনিতে কাজ করে তাদের কিন্তু একটা হেলমেট থাকে মাথায়, আর এই হেলমেটের আগায় কিন্তু একটা লাইট থাকে। তাদের মাথায় যে হেলমেটযুক্ত ক্যাপ ছিল তা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, মানে এটা চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে যায়। সেখানে কোনো খাবার, পানি এবং আলো ছিল না। সেই খনিতে কোনো খাবার ছিল না, পানি ছিল না এবং আলো ছিল না। ধীরে ধীরে তারা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছিলেন। 3 দিন পর তাদেরকে উদ্ধার করা হয়।
মানে 3 দিন তারা এই খনিতে আটকা ছিল। 3 দিন পর তাদেরকে উদ্ধার করা হয়। কয়েক মাস পর তার ট্রেমার্স অর্থাৎ তার হাতে পায়ে অনিয়ন্ত্রিত কম্পন দেখা দেয়। অ্যালোপ্যাথিক চিকিৎসায় তার কোনো উপকার হচ্ছিল না। তখন তিনি বিভিন্ন হোমিওপ্যাথিক চিকিৎসকের নিকট যান। তারা তাকে তার ভয়ের ইতিহাস অনুযায়ী ওপিয়াম এবং জেলসিমিয়াম দেন। যে সে ভয় পেয়েছে, এর ফলে তাকে ওপিয়াম দেন এবং জেলসিমিয়াম দেন। আমরা যেটা জানি যে ওপিয়াম ভালো কাজ করে, যে এখনও তার মধ্যে ভয় কাজ করলে ওপিয়াম হবে, আর যদি ভয় পাওয়ার কারণে তার নার্ভে কোনো সমস্যা থাকে তার জন্য জেলসিমিয়াম ভালো কাজ করে সাধারণত। কিন্তু এতে কোনো উপকার হয়নি। ডাক্তার সুব্রত কুমার ব্যানার্জি তার কাছে জানতে চান সেই পরিস্থিতিতে আপনার প্রতিক্রিয়া কেমন ছিল। যেটা আমরা ক্লাসের শুরুতে বলছিলাম যে আমরা কোনো কজেশন পেলে তার মধ্যে কি অভিব্যক্তি প্রকাশ পাইছে বা তার মধ্যে কি প্রকাশ পাইছে সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। ডাক্তার সুব্রত ব্যানার্জি কিন্তু তার কাছে জানতে চান যে সেই পরিস্থিতিতে আপনার প্রতিক্রিয়া কেমন ছিল। তিনি বলেন, আমার কাছে মনে হয়েছে আমি 72 ঘন্টা না, মানে 72 ঘন্টা পর তো তাকে উদ্ধার করা হয়েছে। সে বলতেছে যে আমি সেখানে 72 ঘন্টা আটকা ছিলাম এমন মনে হয়নি, যেন 72 বছর সেখানে আটকা ছিলাম। 72 ঘন্টা তার কাছে 72 বছরের মনে হয়েছে। প্রতিটি সেকেন্ড আমার কাছে 1 ঘন্টা মনে হয়েছে এবং প্রতিটি মিনিট 1 দিন করে মনে হয়েছে। ওই সময়টা তার দুশ্চিন্তা, ভয়, আতঙ্কে কেটেছে। মানে 72 ঘন্টা তার কাছে 72 বছরের সমান মনে হয়েছে, কারণ ওই সময়টা সে দুশ্চিন্তায় ভুগছে, ভয়ে ছিল, আতঙ্কে ছিল, যার ফলে তিনি পরে ট্রেমার্সে আক্রান্ত হন। ডাক্তার সুব্রত কুমার ব্যানার্জি তাকে আর্জেন্টাম নাইটিকাম দেন, এতে তিনি সম্পূর্ণ আরোগ্য হন। দেখেন এখানে কিন্তু ভয়ের ক্ষেত্রে তাকে আর্জেন্টাম নাইটিকাম দেওয়া হয়েছে, ওপিয়াম জেলসিমিয়ামে কিন্তু কোনো উপকার হয়নি। এখন আমাদেরকে জানতে হবে কেন তাকে আর্জেন্টাম নাইটিকাম দিচ্ছে। এ ধরনের কেসে আমাদেরকে জানতে হবে এমন পরিস্থিতিতে রোগীর মধ্যে কি প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। একই কথা আগে যেটা বলছি, যদি অ্যালেন স্কিন ওটা দেখেন সেখানে লেখা আছে আর্জেন্টাম নাইটিকাম টাইম পাস স্লোলি, acute or chronic disease from unusual or long continued mental exertion। অর্থাৎ সে যতক্ষণ আটকা ছিল ততক্ষণ কিন্তু সে অস্বাভাবিকভাবে মানসিক তার একটা পরিশ্রম হয়েছে, মানে সে প্রচুর দুশ্চিন্তাগ্রস্ত ছিল। তার কাছে মনে হয়েছে যে সময়টা অনেক ধীরে ধীরে কাটতেছে। এই কারণে যদি কারোর মধ্যে যে কোনো সমস্যা দেখা দেয়, এটা একুইট হোক বা ক্রনিক হোক, তাদের জন্য আর্জেন্টাম নাইটিকাম ভালো কাজ করবে। অস্বাভাবিক বা দীর্ঘদিন ধরে চলা মানসিক পরিশ্রমের ফলে তরুণ বা পুরাতন রোগে আর্জেন্টাম নাইটিকাম ভালো কাজ করে। পিটিএসডি এর কেসে আর্জেন্টাম নাইটিকাম খুব গুরুত্বপূর্ণ ওষুধ, মানে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এই ধরনের সমস্যার ক্ষেত্রে আর্জেন্টাম নাইটিকাম খুব গুরুত্বপূর্ণ ওষুধ। আমাদের সবাইকে মনে রাখতে হবে অস্বাভাবিক বা দীর্ঘদিন ধরে চলা মানসিক পরিশ্রম ফলে, যদি অস্বাভাবিক যেটা স্বাভাবিক না, যে সে খনিতে আটকায় ছিল এটা কিন্তু স্বাভাবিক বিষয় না, অস্বাভাবিক বিষয়। আর এটা দীর্ঘদিন, প্রায় 3 দিন তার কাছে 72 বছর মনে হয়েছে। তার কাছে সে সবসময় ভাবছে যে কখন মারা যাবে, কখন কি হবে না হবে, এই নিয়ে কিন্তু সে মানসিকভাবে খুবই বিপর্যস্ত ছিল। যদি অস্বাভাবিক বা দীর্ঘদিন ধরে চলা মানসিক পরিশ্রমের ফলে তরুণ বা পুরাতন রোগ যে কোনো সমস্যা দেখা দেয় তাদের জন্য আর্জেন্টাম নাইটিকাম ভালো কাজ করবে। আর্জেন্টাম নাইটিকাম এবং ওপিয়ামের রোগের উৎপত্তির মধ্যে পার্থক্য হলো। এখন আমাদেরকে জানতে হবে যে আর্জেন্টাম নাইটিকাম এবং ওপিয়ামের রোগের উৎপত্তির মধ্যে কি পার্থক্য আছে। ওপিয়ামের রোগীরা যে জায়গায় বা অবস্থা থেকে ভয় পায় সেই জায়গায় বা অবস্থায় তারা আর পড়তে চায় না। ওপিয়ামের রোগীরা যে জায়গায় বা অবস্থা থেকে ভয় পায় সেই জায়গায় বা অবস্থায় তারা আর পড়তে চায় না। যেমন সে দুপুরবেলা ছাদে গেছে, ছাদে যায় কোনো কিছু দেখে ভয় পাইছে, সে এরপর থেকে আর দুপুরে ছাদে যাবে না। সে পুনরায় একই জায়গায় যায় বা একই অবস্থায় যায়, একই ধরনের কোনো সমস্যা হোক এটা সে চায় না। তাদের ভয় বর্তমান থাকার ফলে অসুস্থতা দেখা দেয়, তার মধ্যে একটা ভয় কাজ করে, এই ভয়টা তার মধ্যে সবসময় থাকে, এই ভয়টা বর্তমান থাকার কারণে সে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। আর আর্জেন্টাম নাইটিকামের রোগীদের ভয় বা দুশ্চিন্তা দীর্ঘ সময় ধরে চলার কারণে অসুস্থতা দেখা দেয়। আর্জেন্টাম নাইটিকামের রোগীদের ভয় বা দুশ্চিন্তা দীর্ঘ সময় ধরে চলার কারণে অসুস্থতা দেখা দেয়। যদি কোনো রোগী, খুব গুরুত্বপূর্ণ একটা কথা সবাই মনে রাখবেন, কোনো রোগী যদি দীর্ঘদিন ভয়ের মধ্যে থাকে বা দুশ্চিন্তার মধ্যে থাকে
তাদের জন্য কিন্তু আর্জেন্টিন নাইট্রিকাম খুব ভালো কাজ করবে। এই জন্য যারা আয়না ঘরে ছিল তাদের জন্য কিন্তু আর্জেন্টিন নাইট্রিকাম খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। কারণ আয়না ঘরে যারা দীর্ঘদিন আটকা ছিল তারা কিন্তু সবসময় একটা ভয়ের মধ্যে ছিল, দুশ্চিন্তার মধ্যে ছিল। তাদের জন্য আর্জেন্টিন নাইট্রিকাম খুব ভালো কাজ করবে। আর্জেন্টিন নাইট্রিকাম যারা ভয় বা দুশ্চিন্তার মধ্যে দীর্ঘ সময় ধরে থাকে, এর কারণে যদি তাদের মধ্যে কোনো সমস্যা দেখা দেয় তাদের জন্য ভালো কাজ করে। আর্জেন্টিন নাইট্রিকামের রোগীদের মধ্যে সমন্বয়ের অভাব, যেমন সে মনে করে সময় খুব ধীরে ধীরে যাচ্ছে, ভারসাম্য ধরে রাখার অভাব, যেমন দাঁড়ানোর সময় হাঁটার সময় পড়ে যাওয়ার অনুভূতি দেখা দেয়, অর্থাৎ তাদের মধ্যে সমন্বয়ের অভাব দেখা দেয়। তারা সময় যে ঠিকভাবে যাচ্ছে এটা বুঝতে পারে না, তাদের কাছে মনে হয় যে সময় খুব ধীরে ধীরে যাচ্ছে, বা তাদের ভারসাম্য ধরে রাখতে পারে না, তারা ভারসাম্য ধরে রাখতে পারে না, যেমন দাঁড়ানোর সময় হাঁটার সময় পড়ে যাওয়ার অনুভূতি দেখা দেয়। তারা চোখ বন্ধ করে হাঁটতে পারে না, তারা চোখ বন্ধ করে হাঁটতে পারে না, মানে চোখ বন্ধ করে হাঁটতে গেলে তারা পড়ে যায়, কারণ তারা তাদের ভারসাম্য ধরে রাখতে পারে না। তারা উচ্চ বিল্ডিংয়ের নিচ দিয়ে যায় না, তারা উচ্চ বিল্ডিংয়ের নিচ দিয়ে যায় না, সে মনে করে বিল্ডিং তার মাথায় ভেঙে পড়বে। তাদের মাংসপেশিতে কম্পন দেখা দেয়, সব কিছুতে তাড়াহুড়া করে এবং দ্রুত করে। যখন তারা সরু জায়গা দিয়ে যায় তখন তাদের কাছে মনে হয় দুই পাশের দেয়াল তাকে চাপা দিবে। তাদের খুব জোরে জোরে ডেকুর ওঠে, ডেকুরে তাদের সমস্যা উপশম হয়। ডেকুরে সমস্যা উপশম হয়। আরেকটা মেডিসিন আছে, সেটা হলো কার্বোভেজ। এখন আমাদেরকে জানতে হবে আর্জেন্টিন নাইট্রিকাম এবং কার্বোভেজের মধ্যে পার্থক্য কী। আর্জেন্টিন নাইট্রিকাম এবং কার্বোভেজ উভয় ওষুধেই ডেকুরে উপশম হয় এবং তারা খোলা বাতাস পছন্দ করে, কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো আর্জেন্টিন নাইট্রিকামের রুগীরা হয় অধৈর্য, সব কিছুতে তাড়াহুড়া করে এবং দ্রুত করে, আর কার্বোভেজের রুগীরা হয় ধীর, মন্থর এবং অলস প্রকৃতির। একবারে সহজ পার্থক্য, দুইটা কিন্তু দুই মেরুর। অর্থাৎ আর্জেন্টিন নাইট্রিকামের রুগীরা হয় অধৈর্য, সব কিছু তাড়াহুড়া করে এবং দ্রুত করে, আর কার্বোভেজের রুগীরা হয় ধীর, মন্থর এবং অলস প্রকৃতির। কিন্তু উভয় ওষুধের রুগীরা কিন্তু খোলা বাতাস পছন্দ করে, ডেকুরে তাদের সমস্যা উপশম হয়। আর্জেন্টিন নাইট্রিকামের রুগীরা মিষ্টি এবং লবণ সমানভাবে পছন্দ করে। আর্জেন্টিন নাইট্রিকামের রুগীরা মিষ্টি এবং লবণ সমানভাবে পছন্দ করে, কিন্তু মিষ্টি খেলে তাদের সমস্যা বৃদ্ধি পায়। তাদের ব্রেনের রোগ হওয়ার খুব ভয় থাকে, এজন্য তারা বারবার ব্রেনের এমআরআই, সিটি স্ক্যান করে। আর্জেন্টিন নাইট্রিকামের রুগীরা কিন্তু ব্রেনের রোগ হওয়ার ভয় করে, এজন্য তারা কিছুদিন পর পর এমআরআই বা সিটি স্ক্যান করে। আপনার কাছে কোনো রুগী আসলো, আসার পরে যদি সে কয় মাস পর পরই সিটি স্ক্যান বা এমআরআই করার রিপোর্ট দেখায়, আর যদি বলে যে আমার মনে হয় যে আমার ব্রেনে কোনো সমস্যা আছে বা হবে, তাহলে তার জন্য কিন্তু আর্জেন্টিন নাইট্রিকাম চিন্তা করতে পারবেন। আর্জেন্টিন নাইট্রিকামের রুগীরা কোনো দুরারোগ্য রোগে আক্রান্ত এই ভয়ে ডাক্তারের সাথে পরামর্শ করতে ভয় পায়। আর্জেন্টিন নাইট্রিকামের রুগীরা কোনো দুরারোগ্যে আক্রান্ত এই ভয়ে ডাক্তারের সাথে পরামর্শ করতে ভয় পায়। তারা সবসময় মনে করে ডাক্তার তার কাছ থেকে তথ্য গোপন করছে, তাই তারা ডাক্তারের আশ্বাসের উপর নির্ভর করতে চায় না। আর্জেন্টিন নাইট্রিকামের রুগীরা কোনো দুরারোগ্যের রোগে আক্রান্ত এই ভয়ে ডাক্তারের সাথে পরামর্শ করতে ভয় পায়। সে মনে করে যদি আমি ডাক্তারের কাছে যাই, আমার যদি ক্যান্সার ধরা পড়ে, সে এই ভয়ে সে ডাক্তারের সাথে পরামর্শ করতে চায় না। তারা সবসময় মনে করে ডাক্তার তার কাছে তথ্য গোপন করছে, তাই তারা ডাক্তারের আশ্বাসের উপর নির্ভর করতে চায় না। আচ্ছা, আরেকটা ওষুধের রুগী আছে যারা প্রচণ্ড ভয় নিয়ে ডাক্তারকে ফোন দেয় যে আমার তো এটা হতে পারে বা আমার এই সমস্যা হয়েছে। যখন ডাক্তার তাকে বুঝায় তখন সে পরিপূর্ণভাবে আশ্বস্ত হয়। যেমন আর্জেন্টিন নাইট্রিকামের রুগীরা কিন্তু আশ্বস্ত হয় না, কিন্তু আরেকটা ওষুধের রুগীরা আছে আশ্বস্ত হয়। কোন মেডিসিন কেউ বলতে পারবেন? তার একটা সামান্য সমস্যা হয়েছে, সে নেটে দেখলো যে এই রোগে এই ধরনের বড় বড় ক্ষতি হইতে পারে বা সমস্যা হইতে পারে, এর চিকিৎসা নাই, এই ধরনের সে ভয় নিয়ে ডাক্তারের ফোন দেয়। যখন ডাক্তার তাকে বুঝায় তখন সে পরিপূর্ণভাবে আশ্বস্ত হয়। কোন মেডিসিন? ফসফরাস। ফসফরাসের রুগীরা আপনাকে দেখবেন যে কিছুদিন পর পর ফোন দিবে, দিয়ে বলবে স্যার আমার তো যে সমস্যাটা, এই সমস্যাটা তো আমার কাছে মনে হইতেছে অনেক বড়, এটার কারণে এই ক্ষতি হইতে পারে, এই হইতে পারে, আমার এটা হইতে পারে, ওটা হইতে পারে। যখন আপনি বুঝাবেন যে না এটা কোনো সমস্যা না, এটা ওষুধ দিলে ভালো হয়ে যাবে, এটা আরোগ্য হবে, সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবেন, সে পরিপূর্ণভাবে আশ্বস্ত হয়ে সে বলবে যে স্যার আমি এখন নিশ্চিন্ত হলাম, আমি এখন নিশ্চিন্তে ঘুমাইতে পারবো। কিন্তু কিছুদিন পর সে আবার ফোন দিবে আপনাকে এই মানে ভয়ে।
আবার যখন আপনি বুঝাবেন তখন সে আশ্বস্ত হবে। কিন্তু আর্জেন্টাইন নাইটিকামের রোগীরা কিন্তু আশ্বস্ত হয় না। আর্জেন্টাইন নাইটিকামের 4টি গুরুত্বপূর্ণ ভয় বা উদ্বেগ হলো অনারোগ্য ব্রেনের রোগ, তারা অনারোগ্য ব্রেনের রোগ হওয়ার ভয় করে, উচ্চতার ভয় করে, সরু জায়গার ভয় করে, তারা যে সকল জায়গাটা সরু সেই সকল জায়গার ভয় পায়, তারা ভিড়ের ভয় পায়। এই 4টা হলো আর্জেন্টাইন নাইটিকামের গুরুত্বপূর্ণ ভয় বা উদ্বেগের জায়গা: অনারোগ্য ব্রেনের রোগ, উচ্চতার, সরু জায়গার, ভিড়ের। কার্সিনোসিস। যারা লিফটে ভয় পায়, লিফটে চড়তে ভয় পায়, হ্যাঁ, লিফটও তো একটা সরু জায়গা, এটাও আর্জেন্টাইন নাইটিকাম হইতে পারে। অন্যান্য লক্ষণ মিলাই নেবেন, ঠিক আছে? সরু জায়গা ভয় পায় আর অন্যান্য মেডিসিন আছে। কার্সিনোসিন। যদি রোগী দীর্ঘদিন যাবৎ ভয়, আতঙ্ক, দুঃখ, কষ্টের মধ্য দিয়ে যায় তাহলে কার্সিনোসিন ভালো কাজ করে। যদি রোগী দীর্ঘদিন যাবৎ, দীর্ঘদিন বলতে অনেক দিন, লং টাইম, দীর্ঘদিন যাবৎ ভয়, আতঙ্ক, দুঃখ, কষ্টের মধ্যে দিয়ে যায় তাহলে কার্সিনোসিন ভালো কাজ করে। তাদের স্বাস্থ্য সম্পর্কে প্রচণ্ড উদ্বেগ এবং রোগ, বিশেষ করে ক্যান্সারে আক্রান্ত হওয়ার মারাত্মক ভয় থাকে। তাদের স্বাস্থ্য সম্পর্কে প্রচণ্ড উদ্বেগ এবং রোগ, বিশেষ করে ক্যান্সারে আক্রান্ত হওয়ার মারাত্মক ভয় থাকে। ডাক্তার ফুবিস্টারের মতে যারা দীর্ঘ সময় ধরে প্রচণ্ড ভয়ের মধ্যে বসবাস করে তাদের জন্য প্রায় কার্সিনোসিনের প্রয়োজন হয়। যারা দীর্ঘ সময় ধরে প্রচণ্ড ভয়ের মধ্যে বসবাস করে তাদের জন্য প্রায় কার্সিনোসিনের প্রয়োজন হয়। আচ্ছা, বর্তমানে কোন দেশে মানুষের জন্য কার্সিনোসিন একবারে ফরজ হয়ে গেছে, মানে কার্সিনোসিন সবার জন্য দরকার, কেউ বলতে পারবেন? গাজার প্রতিটা মানুষের জন্য কার্সিনোসিন অত্যাবশ্যক হয়ে গেছে, কারণ তারা দীর্ঘদিন যাবৎ ভয়ের মধ্যে আছে। আচ্ছা, এখন আমরা থাইরয়েড নিয়ে কিছু আলোচনা করব। কেলি আয়োডাটাম। কেলি গ্রুপের রোগীরা দায়িত্ব, নিয়মনীতি এবং রুটিন খুব কঠোরভাবে মেনে চলে। কেলি গ্রুপের যত ওষুধ আছে সব ওষুধের রোগীরাই কিন্তু তারা তাদের দায়িত্ব, নিয়মনীতি এবং রুটিন খুব কঠোরভাবে মেনে চলে। এটা বলা হয়েছে কেলি গ্রুপের রোগীরা সেনাবাহিনীর মতন তাদের টাইম মেনটেন করে চলে। আর আয়োডিএমের রোগীরা ভালো খায় কিন্তু তাদের ওজন কমতে থাকে, ডায়াবেটিস, অ্যাড্রিনাল গ্রন্থির সমস্যা এবং থাইরয়েডের সমস্যায়। সুতরাং কেলি আয়োডাটামের রোগীরা হয় অস্থির, সব কিছু দ্রুত করে, দ্রুত কথা বলে, অধৈর্য, সারাদিন কি করবে সব কিছু লিখে রাখে কারণ তাদের ভুলে যাওয়ার ভয় হয়। তারা হয় গরম কাতর কিন্তু ঘন ঘন ঠান্ডা লাগে এবং গ্ল্যান্ডের প্রদাহ দেখা দেয়। কেলি আয়োডাটামের রোগীরা হয় অস্থির, সব কিছু দ্রুত করে, দ্রুত কথা বলে, অধৈর্য, সারাদিন কি করবে সব কিছু লিখে রাখে কারণ তাদের ভুলে যাওয়ার ভয় হয়। তারা হয় গরম কাতর কিন্তু ঘন ঘন ঠান্ডা লাগে এবং গ্ল্যান্ডের প্রদাহ দেখা দেয়। ভালো খায় কিন্তু ওজন কমতে থাকে, ডায়াবেটিস, অ্যাড্রিনাল গ্রন্থির সমস্যা বা থাইরয়েডের সমস্যা। এর প্রধান ওষুধগুলো হলো সেনিকিউলা, স্যালিসিয়া, অ্যাব্রোটেনাম, নেট্টামিউর, টিবাকুলিনাম, আয়োডিয়াম। সেনিকিউলা, স্যালিসিয়া, অ্যাব্রোটেনাম, নেট্টামিউর, টিবাকুলিনাম, আয়োডিয়ামের রোগীরা ভালো খায় কিন্তু তারপর তাদের ওজন কমতে থাকে। এটা ডায়াবেটিসের কারণে হতে পারে, অ্যাড্রিনাল গ্রন্থির সমস্যার কারণে হতে পারে বা থাইরয়েডের সমস্যার কারণে হতে পারে। স্পঞ্জিয়া টোস্টার। স্পঞ্জিয়া টোস্টার কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবহার: 1. থাইরয়েড গ্ল্যান্ডের বৃদ্ধি, থাইরয়েড নুডিউল বা গয়টারের সাথে যদি ঘন ঘন শুষ্ক কাশি দেখা দেয় তাহলে স্পঞ্জিয়া টোস্টার ভালো কাজ করে। থাইরয়েড গ্ল্যান্ডের বৃদ্ধি, থাইরয়েড নুডিউল বা গয়টারের সাথে যদি ঘন ঘন শুষ্ক কাশি দেখা দেয় তাহলে স্পঞ্জিয়া টোস্টার ভালো কাজ করে। থাইরয়েড গ্ল্যান্ডের বৃদ্ধি বলতে যেটা বোঝানো হইতেছে সেটা হলো গয়টার, আমরা যেটাকে বলি গলকণ্ঠ রোগ, গলার ভিতরে যে একটা থলি মতন ফুলা থাকে, গলকণ্ঠ রোগ। যদি কারো গলকণ্ঠ রোগের সাথে ঘন ঘন শুষ্ক কাশি দেখা দেয় তাহলে তাদের জন্য স্পঞ্জিয়া টোস্টার ভালো কাজ করবে। যদি থাইরয়েড গ্ল্যান্ডের বৃহৎ আকারে বৃদ্ধি দেখা দেয় বা থাইরয়েড নুডিউল, এটি ক্যান্সার হতে পারে। এর সাথে যদি রোগী রাতে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার নেই অনুভূতি নিয়ে জেগে উঠে মৃত্যুর ভয়ে মারাত্মক দুশ্চিন্তাগ্রস্ত থাকে এবং বলতে থাকে আমি মারা যাব, তাহলে স্পঞ্জিয়া টোস্টার ভালো কাজ করে। যদি থাইরয়েড গ্ল্যান্ডের বৃহৎ আকারের বৃদ্ধি দেখা দেয় বা থাইরয়েড নুডিউল, এটি ক্যান্সার হতে পারে। এর সাথে যদি রোগী রাতে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার অনুভূতি নিয়ে জেগে উঠে মৃত্যুর ভয়ে মারাত্মক ভীত ও দুশ্চিন্তাগ্রস্ত থাকে এবং বলতে থাকে আমি মারা যাব, তাহলে স্পঞ্জিয়া টোস্টার ভালো কাজ করে। যদি থাইরয়েড গ্ল্যান্ড ফুলে যাওয়ার সাথে থুতনি ফুলে যায়, যদি কারো গলকণ্ঠের সাথে তার থুতনিটা ফুলে যায়, রাতে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার অনুভূতি দেখা দেয়, ঘেউ ঘেউ শব্দকর কাশি, গলায় হুল ফুটানে ব্যথা,
এবং পেটে ক্ষতকর ব্যথা দেখা দেয়, তাহলে স্পঞ্জিয়াটোসটা ভালো কাজ করে। গলগন্ডের ক্ষেত্রে কত পাওয়ার ভালো কাজ করে? 30-200 দিয়ে শুরু করতে পারেন। এই প্যাথোলজিক্যাল সমস্যা, এটাতে 30-200 দিয়ে শুরু করতে পারেন। 4, থাইরয়েড গ্ল্যান্ডের বৃদ্ধি থাইরয়েড নুডুল বা গয়টারের সাথে যদি ঘন ঘন বুক দরফর করে, তাহলে স্পঞ্জিয়াটোসটা ভালো কাজ করে। যদি থাইরয়েড গ্ল্যান্ডের বৃদ্ধি থাইরয়েড নুডুল বা গয়টারের সাথে ঘন ঘন বুক দরফর করে, তাহলে স্পঞ্জিয়াটোসটা ভালো কাজ করে। অর্থাৎ স্পঞ্জিয়াটোসটা গলগণ্ড বা থাইরয়েডের গ্ল্যান্ডের বৃদ্ধি থাইরয়েড নুডুল, মানে নুডুলটা হলো গুটিকা জাতীয়, গলা দেখবেন ছোটো ছোটো গুটিকা দেখা দিছে, তাদের জন্য কিন্তু স্পঞ্জিয়াটোসটা খুব ভালো কাজ করবে। স্পঞ্জিয়াটোসটার লক্ষণগুলো মনে রাখতে হবে যে তাদের এই সমস্যার সাথে ঘন ঘন কাশি দেখা দিতে পারে, বা তাদের শ্বাস বন্ধ হয়ে যাওয়ার ন্যায় অনুভূতি দেখা দিতে পারে, যার কারণে সে ঘুমের মধ্যে মৃত্যুর ভয় নিয়ে বা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে জেগে ওঠে এবং বলতে থাকে যে আমি মারা যাবে মারা যাবে। আবার কারো এমন হতে পারে যে তার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার ন্যায় অনুভূতি দেখা দিতে পারে, ঘেউ ঘেউ শব্দকর কাশি দেখা দিতে পারে, গলায় হুল ফুটানে ব্যথা থাকতে পারে, পেটে ক্ষতকর ব্যথা দেখা দিতে পারে, তাদের জন্য স্পঞ্জিয়াটোসটা ভালো কাজ করবে। এছাড়াও যদি কারো থাইরয়েড গ্ল্যান্ডের বৃদ্ধি বা থাইরয়েড নুডুল বা গয়টারের সাথে যদি ঘন ঘন বুক দরফর করে, তাহলে তাদের জন্য স্পঞ্জিয়াটোসটা ভালো কাজ করবে। যদি থাইরয়েড গ্ল্যান্ডের বৃদ্ধি বা গয়টারের সাথে হার্ট আক্রান্ত হয় এবং চোখ বাহিরে বের হয়ে আসার উপক্রম হয়, তাহলে স্পঞ্জিয়াটোসটা ভালো কাজ করে। যদি থাইরয়েড গ্ল্যান্ডের বৃদ্ধি বা গয়টারের সাথে হার্ট আক্রান্ত হয় এবং চোখ বাহিরে বের হয়ে আসার উপক্রম হয়, তাহলে স্পঞ্জিয়াটোসটা ভালো কাজ করে। এবং অনেক ছবি দেখবেন যে দেখা যায় যে তার গলা একটা গলগণ্ড হয়ে রয়েছে, এর সাথে তার চোখগুলো অনেক বড় হয়ে রয়েছে, মনে হয় যে সে রাগ করে তাকায় রয়েছে বা তার চোখগুলো বের হয়ে যাবে এমন অবস্থা, তাদের জন্য কিন্তু স্পঞ্জিয়াটোসটা ভালো কাজ করবে। মানে গয়টারের সাথে বা গলগণ্ডের সমস্যার সাথে তার হার্ট আক্রান্ত হয় এবং চোখ বাহিরের দিকে বের হয়ে আসার উপক্রম হয়। মনে রাখতে হবে স্পঞ্জিয়াটোসটা রোগীদের গলা ব্যথা মিষ্টি জিনিস খাওয়ার ফলে বৃদ্ধি পায়। স্পঞ্জিয়াটোসটার রোগীদের গলা ব্যথা মিষ্টি জিনিস খাওয়ার ফলে বৃদ্ধি পায়, তাদের কাশি হয় সম্পূর্ণ শুষ্ক এবং গরম পানি পানে উপশম হয়। স্পঞ্জিয়াটোসটার ক্ষেত্রে আমাদেরকে এই লক্ষণগুলো অবশ্যই মনে রাখতে হবে। তাদের গলা ব্যথা মিষ্টি জিনিস খাওয়ার ফলে বৃদ্ধি পায় এবং তাদের কাশিটা হয় সম্পূর্ণ শুষ্ক, মানে কোনো কফ থাকবে না, একবারে শুষ্ক, এবং গরম পানি পানে উপশম হয়। থাইরয়েডিনাম গর্ভাবস্থার সময় বা পরে, ঋতুলোপকালে বা বয়ঃসন্ধিকালে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েডের সমস্যা, উচ্চ যৌনতা বা যৌন দুর্বলতা দেখা দিলে থাইরয়েডিনাম ভালো কাজ করে। যদি কারো গর্ভাবস্থার সময় বা পরে, ঋতুলোপকালে বা বয়ঃসন্ধিকালে ডায়াবেটিস দেখা দেয়, উচ্চ রক্তচাপ দেখা দেয়, থাইরয়েডের সমস্যা দেখা দেয়, উচ্চ যৌনতা দেখা দেয় বা যৌন দুর্বলতা দেখা দেয়, তাদের জন্য থাইরয়েডিনাম ভালো কাজ করবে। যারা শীর্ণ তারা মোটা হয়ে যেতে পারে, বা যারা মোটা তারা শীর্ণ হয়ে যেতে পারে। এটা কিন্তু থাইরয়েডিনামে দুইটাই দেখা দিতে পারে, যারা শীর্ণ তারা মোটা হয়ে যেতে পারে, বা যারা মোটা তারা শীর্ণ হয়ে যেতে পারে থাইরয়েডের সমস্যার কারণে। ফুলাভাব, স্থূলতা, দ্রুত পালস, বমি ভাব, দুর্বলতা এবং রক্তাল্পতা থাইরয়েডিনামের বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ। ফুলাভাব, স্থূলতা মানে মোটা হয়ে যাওয়া বা ফুলে যাওয়া, পালস দ্রুত হওয়া, বমি ভাব হওয়া সবসময়, দুর্বলতা এবং রক্তাল্পতা থাইরয়েডিনামের বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ। যদি থাইরয়েডের দুর্বলতার কারণে প্রচুর পরিমাণে চিনি খাওয়ার আকাঙ্ক্ষা দেখা দেয়, তাহলে থাইরয়েডিনাম ভালো কাজ করে। যদি কারো থাইরয়েডের দুর্বলতার কারণে প্রচুর পরিমাণে চিনি খাওয়ার আকাঙ্ক্ষা দেখা দেয়, তাহলে তার জন্য থাইরয়েডিনাম ভালো কাজ করবে। যদি থাইরয়েড, টেস্টিস, মেসেন্ট্রিক এবং স্তন প্রথমে ফুলে শক্ত এবং ভারী হয়, তারপর কমতে শুরু করে, তাহলে থাইরয়েডিনাম ভালো কাজ করে। যদি থাইরয়েড, টেস্টিস, মেসেন্ট্রিক এবং স্তন প্রথমে ফুলে যায়, শক্ত হয়ে যায় এবং ভারী হয়, তারপর কমতে শুরু করে, তাহলে তাদের জন্য থাইরয়েডিনাম ভালো কাজ করবে। অরাম আয়োডাটাম যদি থাইরয়েডের বৃদ্ধির সাথে দ্রুত পালস এবং চোখ যেন বাহিরে বের হয়ে আসবে এমন অবস্থা দেখা দেয়, তাহলে অরাম আয়োডাটাম ভালো কাজ করে। যদি থাইরয়েডের বৃদ্ধির সাথে পালস দ্রুত হয় এবং এর সাথে চোখ যেন বাহিরে বের হয়ে আসবে এমন অবস্থা দেখা দেয়, তাহলে অরাম আয়োডাটাম ভালো কাজ করবে। থাইরয়েডের কেসে ব্যবহৃত কিছু অর্গানোপ্যাথিক ওষুধ। ফিউকাস বেসিকল, রোগী যদি মোটা হয় এবং থাইরয়েডের বৃদ্ধি দেখা দেওয়ার সাথে রোগী উচ্চমাত্রায় থাইরয়েডের ওষুধ গ্রহণ করে,
তাহলে ফিউকাস ভেসিকল ভালো কাজ করে। রোগী যদি মোটা হয় এবং থাইরয়েডের বৃদ্ধি দেখা দেয়, এর সাথে যদি রোগী উচ্চমাত্রায় থাইরয়েডের ওষুধ গ্রহণ করে, তাহলে ফিউকাস ভেসিকল ভালো কাজ করবে। থাইমাস সিপিলাম, থাইরয়েডের সমস্যার সাথে শোথ দেখা দিলে থাইমাস সিপিলাম ভালো কাজ করে। যদি কারো থাইরয়েডের সমস্যা দেখা দেয়, এর সাথে শোথ দেখা দেয়, তাহলে তার জন্য থাইমাস সিপিলাম ভালো কাজ করবে। এফিড্রা ভালগারিস, এক্সোথার্মিক গয়টারে চোখ প্রসারিত থাকার সাথে প্রচণ্ড অবসাদ ভাব দেখা দিলে এফিড্রা ভালগারিস ভালো কাজ করে। এক্সোথার্মিক গয়টারে চোখ প্রসারিত থাকার সাথে প্রচণ্ড অবসাদ ভাব দেখা দিলে এফিড্রা ভালগারিস ভালো কাজ করে। লাইকোপাস ভার্জিনিকাস, উচ্চ রক্তচাপের সাথে হাইপারথাইরয়েডিজম এবং দেহের যে কোনো জায়গা থেকে রক্তপাত হলে লাইকোপাস ভার্জিনিকাস ভালো কাজ করে। উচ্চ রক্তচাপের সাথে হাইপারথাইরয়েডিজম এবং দেহের যে কোনো জায়গা থেকে রক্তপাত হলে লাইকোপাস ভার্জিনিকাস ভালো কাজ করে। যদি থাইরয়েড গ্রন্থি বড় হয়ে যায়, ব্যথা করে এবং হার্টবিট বৃদ্ধি পায় ও কম্পন দেখা দেয়, তাহলে লাইকোপাস ভার্জিনিকাস ভালো কাজ করে। যদি থাইরয়েড গ্রন্থি বড় হয়ে যায়, ব্যথা করে এবং হার্টবিট বৃদ্ধি পায় ও কম্পন দেখা দেয়, তাহলে লাইকোপাস ভার্জিনিকাস ভালো কাজ করে। ক্লিনিক্যাল টিপস, যদি শক্ত গলগণ্ডে আয়োডিন রোগীকে আরোগ্য করতে ব্যর্থ হয়, তাহলে ব্রোমিয়াম ভালো কাজ করে। যদি শক্ত গলগণ্ডে আয়োডিন রোগীকে আরোগ্য করতে ব্যর্থ হয়, তাহলে ব্রোমিয়াম ভালো কাজ করে। আপনার কাছে কোনো গয়টার নিয়ে আসলো, দেখলেন যে প্রচুর শক্ত, অন্যান্য লক্ষণ নিয়ে তাকে আয়োডিন দিলেন, দেখা গেল যে আয়োডিন আরোগ্য করতে পারতেছে না রোগীকে, তখন তাকে ব্রোমিয়াম দিতে হবে। অ্যালেন্সকি নোটে লেখা আছে, ব্রোমিয়াম হার্ট গয়টার কিউর আফটার আইডিয়াম ফেল। ক্লিনিক্যাল টিপস, সাধারণ গলগণ্ডে থাইরোডিনাম 3x 1 থেকে 2টা ট্যাবলেট প্রতিদিন প্রয়োগে গলগণ্ড ধীরে ধীরে হ্রাস পায়, কিন্তু গলগণ্ড শক্ত হলে স্পঞ্জিয়া 3 ভালো কাজ করে। কিন্তু যদি শরীরে খুব বেশি পরিমাণে থাইরয়েড হরমোন থাকে, তাহলে এই ওষুধটি সাহায্য করবে না। ডাক্তার ফারুকজি মাস্টার বলেন, সাধারণ গলগণ্ডে থাইরোডিনাম 3x 1টা বা 2টা ট্যাবলেট প্রতিদিন প্রয়োগ করলে গলগণ্ড ধীরে ধীরে হ্রাস পায়। তার এই যে গলগণ্ডটা হয়েছে, এটা ধীরে ধীরে হ্রাস পাবে। কিন্তু গলগণ্ড যদি শক্ত হয়, এটা যদি শক্ত থাকে, তাহলে স্পঞ্জিয়া 3 ভালো কাজ করবে। আর পরীক্ষার মাধ্যমে যদি দেখা যায় যে তার শরীরে থাইরয়েড হরমোনটা অনেক বেশি পরিমাণে আছে, তাহলে স্পঞ্জিয়া 3 কাজ করবে না। ক্লিনিক্যাল টিপস, ঘুমানোর পর শ্বাসরোধের অনুভূতির সাথে গলগণ্ডের কেসে স্পঞ্জিয়া ভালো কাজ করে। ডাক্তার ন্যাশ বলেন, ঘুমানোর পর শ্বাসরোধের অনুভূতির সাথে গলগণ্ডের কেসে স্পঞ্জিয়া ভালো কাজ করে। ডাক্তার ন্যাশ আরও বলেন, আমি আয়োডিন সিএম দিয়ে গলগণ্ডের অনেক কেস নিরাময় করেছি। ডাক্তার ন্যাশ বলেন, আমি আয়োডিন সিএম দিয়ে গলগণ্ডের অনেক কেস নিরাময় করেছি যখন এটি নির্দেশিত হয়েছে। পূর্ণিমার পর এবং চাঁদ অদৃশ্য হয়ে যাওয়ার পরে 4 রাতের জন্য প্রতি রাতে একটি করে পাউডার দেওয়া হয়। অর্থাৎ উনি আইডিএমের গলগণ্ডের রোগীদেরকে সিএম শক্তি দিতেন, 4টা পুড়িয়ে দিতেন, বলতেন যে পূর্ণিমার পর যখন চাঁদ অদৃশ্য হয়ে যায়, তখন 4 রাতে 4টা পুড়িয়া খাবে। এইভাবে দিয়া উনি অনেক গলগণ্ড রোগীকে আরোগ্য করছেন। রক্তাল্পতা এবং ক্ষুধা বৃদ্ধির সাথে গলগণ্ড বৃদ্ধি পেলে এবং শক্তভাব দেখা দিলে ল্যাপিসালভা ভালো কাজ করে। রক্তাল্পতা এবং ক্ষুধা বৃদ্ধির সাথে গলগণ্ড বৃদ্ধি পেলে এবং শক্তভাব দেখা দিলে ল্যাপিসালভা ভালো কাজ করে। নুডুলার গয়টার বা ক্ষুদ্র গুটিকা জাতীয় গলগণ্ড থেকে থাইরয়েড ক্যান্সার হওয়ার প্রবণতা দেখা দিলে ক্যালকিরিয়া আয়োডাটা ভালো কাজ করে। নুডুলার গয়টার, যেটাকে ক্ষুদ্র গুটিকা জাতীয় গলগণ্ড বলা হয়, এর থেকে যদি থাইরয়েড ক্যান্সার হওয়ার প্রবণতা দেখা দেয়, তাহলে ক্যালকিরিয়া আয়োডাটা ভালো কাজ করে। ক্লিনিক্যাল টিপস, হাইপোথাইরয়েডিজমের কেসে অ্যান্টেরিয়র পিটুইটারি 200 অন্তর্বর্তীকালীন ওষুধ হিসেবে ভালো কাজ করে। হাইপারথাইরয়েডিজমের কেসে অ্যান্টেরিয়র পিটুইটারি 200 অন্তর্বর্তীকালীন ওষুধ হিসেবে ভালো কাজ করে। প্রতি মাসে 2 থেকে 3টি ডোজ ধাতুগত ওষুধের সাথে দিতে হবে। প্রতি মাসে 2 থেকে 3টি ডোজ ধাতুগত ওষুধের সাথে দিতে হবে, বিশেষ করে যদি রোগীকে উচ্চমাত্রায় অ্যালটক্সিন দেওয়া হয়, মানে থাইরয়েডের একটা ওষুধ যেটা উচ্চমাত্রায় দেওয়া হয়। তবে যত তাড়াতাড়ি সম্ভব অ্যালটক্সিন বন্ধ করতে হবে, কারণ এটি অনেক উপসর্গকে দমন করে। যদি বয়ঃসন্ধিকালে থাইরয়েড বৃদ্ধি দেখা দেয়, তাহলে ক্যালকিরিয়া আয়োডাটা ভালো কাজ করে। যদি কারো বয়ঃসন্ধিকালে থাইরয়েডের বৃদ্ধি দেখা দেয়, তার জন্য ক্যালকিরিয়া আয়োডাটা ভালো কাজ করবে।